আজ বিষ্ণুদের ভাষায় বলি, সভ্যতা কঠিন প্রভু, দেখো তার রূপায়িত প্রভাবের ফাঁস, উভয় দিকেই তার গেরো। বিকেল পর্যন্ত তিনি ছিলেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। হঠাৎই বদলে গেল ছবিটা। রাজ্য রাজনীতিতে নয়া মন, মন্ত্রী পদ থেকে ইস্তফাই দিলেন শোভন চট্টোপাধ্যায়। ইস্তফা দিচ্ছেন মেয়র পদেও। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পরই শোভন ইস্তফা দেন বলে জানা গিয়েছে। ইস্তফা গ্রহণ করে তা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজভবনে। আজ শুরুতেই দেখব আজকের দিনের সব থেকে বড় খবর, মন্ত্রীপদ থেকে ইস্তফা শোভন চট্টোপাধ্যায়। দেখুন। আগেই কারা হয়েছিল পরিবেশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তর, হারিয়েছিলেন দলের দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতির পদ। এবার সব জল্পনাকে সত্যি করে মঙ্গলবার বাকি দুটি দপ্তর, দমকল ও আবাসন থেকেও ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। আর তাৎপর্যপূর্ণভাবে সঙ্গে সঙ্গেই তার পদত্যাগপত্র গৃহীত হয়ে গেল। উঠিয়ে নেওয়া হলো সরকারি গাড়ি। মমতা শোভন দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে গেল। শুরুটা অবশ্য অনেকদিনই হয়েছিল। শোভনের ব্যক্তিগত জীবনে নানা ঘটনায় অস্বস্তিতে পড়ছিল দল, ক্ষুব্ধ হচ্ছিল শীর্ষ নেতৃত্ব। বারবার তাকে বোঝানোর চেষ্টা হয়েছিল বলে সূত্রের অভিযোগ। নবান্ন সূত্রে খবর, এর আগে 3 বার মন্ত্রিত্ব থেকে সরে যাবার ইচ্ছে প্রকাশ করেন শোভন, কখনো মন্ত্রিসভার বৈঠকে, কখনো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে, কিন্তু মুখ্যমন্ত্রী তখন তা গ্রহণ করেননি। কিন্তু সূত্রের দাবি, শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন সহ একাধিক ইস্যুতে তার উপর চরম রুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী। যে শোভনকে মুখ্যমন্ত্রীর বাড়ির যে কোনো অনুষ্ঠান, সে কালীপুজো হোক কিংবা ভাইফোঁটা, সবার আগে দেখা যেত, সেই তাকেই এবার মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় দেখা যায়নি। ছিলেন তার স্ত্রী রত্না। এবার ভাইফোঁটাতেও আমন্ত্রণ পাননি শোভন। বোঝাই যাচ্ছিল দূরত্ব ক্রমেই বাড়ছে। বারবার সতর্ক করেও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতি। সূত্রের খবর, মঙ্গলবার শোভন ইস্তফা দিতেই সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেন মুখ্যমন্ত্রী। যদিও শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে, এর আগে শোভন চট্টোপাধ্যায় একাধিকবার মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন, কিন্তু সরকারের শীর্ষ মহল থেকে অনুরোধ আসায় পদে থেকে যান। এবারও তাকে অনুরোধ করা হয়েছিল পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য, কিন্তু এবার নিজের অবস্থানে অনড় থাকেন শোভন। নবান্ন থেকে বেরোনোর সময় এদিন মুখ্যমন্ত্রী বলেন, আপাতত ফিরহাদ হাকিম দুটি দপ্তর দেখবে। 4 বার ইস্তফা দিতে চেয়েছিল, ইস্তফাপত্র জমাও দিয়েছিল, এবার গৃহীত হলো। মেয়র পদ থেকেও ওকে পদত্যাগ করতে বলেছে। বিধানসভা চলছে, মেয়র নির্বাচনের আইনি প্রক্রিয়া রয়েছে, সেটা দেখে নেব। আপাতত পুরসভার কাজ চালাবে কমিশনার খলিল আহমেদ। এবিপি আনন্দ। আমাদের 4 জন প্রতিনিধি এই কলকাতা শহরের চারদিকে আছে। আমি প্রথমেই চলে যাব বিধানসভা থেকে উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। উজ্জ্বল, আমি তোমার কাছে জানতে চাইবো যে আজকের বিধানসভায় যখন আবাসন দপ্তরের তথ্য নিয়ে একটা চাপানুতর হয়, একটা দ্বিমত হয় মুখ্যমন্ত্রী এবং তৎকালীনই বলবো, তার কারণ ইস্তফাপত্র গৃহীত হয়ে গেছে তৎকালীন আবাসন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে, ঠিক কি বিষয়টা মনে করছেন অনেকেই যে আজকের যে এই ইস্তফা তার সূত্রপাত হয়েছিল আবাসন দপ্তর সংক্রান্ত ওই পরিসংখ্যানগুলো আলোচনার সময়? উজ্জ্বল, কি ঘটনাটা? দেখো, সেটা হচ্ছে যে আজকে তার দফতরের কিছু প্রশ্ন উত্তর ছিল এবং সিপিআইএমের বিধায়ক খগেন মুর্মু তার কাছে জানতে চেয়েছিলেন যে এখনও পর্যন্ত কত লক্ষ মানুষ যারা গৃহহীন মানুষ তারা ঘর পেয়েছেন, সরকারি প্রকল্প তারা পেয়েছেন, যতগুলো সরকারি প্রকল্প আছে। এক্ষেত্রে শোভনবাবু উত্তর দেন যে এখনও পর্যন্ত 25 লক্ষ মানুষকে এরকমভাবে ঘর দেওয়া হয়েছে। তিনি যখন এই উত্তর দিচ্ছিলেন, ঠিক তার পেছনে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উত্তর যে তিনি শুনে যে যথেষ্ট অসন্তুষ্ট, সেখানে বসেই কিন্তু মাথা নাড়ছিলেন। এবং আমরা দেখি যে শোভনবাবু উত্তর দিয়ে বসার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী উঠে দাঁড়ান এবং বলেন যে আমি যখন রয়েছি আমিও একটু উত্তর দিই, বলেন যে এই সংখ্যাটা কিন্তু 40 লক্ষ হবে, আরও অনেকগুলো প্রসেসের মধ্যে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 40 লক্ষ মানুষ তারা কিন্তু ঘর পেয়েছেন। মুখ্যমন্ত্রী জবাব দেন। এরপর আমরা দেখি যে আরও কিছু প্রশ্ন উত্তর ছিল এবং অনেকটা দায়সারা ভাবেই প্রাক্তন মন্ত্রী শোভনবাবু তিনি কিন্তু সেগুলোকে এড়িয়ে যান। কোনো প্রশ্নের সংক্ষিপ্ততম উত্তর দেন। এরপর মুখ্যমন্ত্রী, এখানে বসেই বোঝা যাচ্ছিল মুখ্যমন্ত্রী যথেষ্ট অসন্তুষ্ট। এরপর মুখ্যমন্ত্রী যখন তার নিজের ঘরে যান বিধানসভা থেকে, সেই সময় শোভনবাবুকেও দেখা যায় তার পেছন পেছন যেতে, এবং ঘরে ঢোকার পর বিভিন্ন সূত্রের খবর এবং যারা সেখানে ছিলেন যে সেখানে বেশ কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শোভনবাবুকে মুখ্যমন্ত্রী বলেন যে আরও বেশি দপ্তরের কাজে মন দিতে এবং লেটেস্ট যে তথ্যগুলো রয়েছে, কতটা কাজ হয়েছে সেইগুলোই বিধানসভায় জানাতে হবে। এই
ব্যাপারে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলেই খবর, এবং তারপর শোভনবাবুকে যথেষ্ট গম্ভীর হয়ে মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরোতে দেখা যায়। তারপর তারা নবান্নে যান, মুখ্যমন্ত্রীও নবান্নে যান, কিন্তু বিধানসভায় একটা খবর তারপর থেকেই রটতে থাকেন যে শোভনবাবু সম্ভবত পদত্যাগ করতে চলেছেন, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু এই পদত্যাগের কথা উঠলেও তারপরে গোটা ব্যাপারটা কিন্তু ঘটে নবান্নেতে। সুমন। ধন্যবাদ উজ্জ্বল। চলে যাব আরেক প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, গোলপার্কে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই আছে। প্রকাশ, তোমার কাছে জানতে চাইবো মেয়রের কি বক্তব্য, ঘনিষ্ঠ মহলে মেয়র কি বলছেন? অনেকে বলছেন যে অভিমান থেকে ইস্তফা দিয়েছেন মেয়র, এর আগেও একাধিকবার, 3বার তিনি তার মধ্যে একবার লিখিতভাবে বড় লম্বা চিঠি লিখে ইস্তফা দিতে চেয়েছিলেন, আজকে ইস্তফা দিয়েছেন। মেয়র নিজে কি বলছেন, তার ঘনিষ্ঠ মহল কি বলছে? প্রকাশ। দেখো সুমনদা, একদমই ঠিক বলছেন আপনি। এই নতুন নয়, আজকে নিশ্চয়ই মেয়র শোভন চট্টোপাধ্যায় ইস্তিফা জমা দিয়েছেন। সেই ইস্তিফা গৃহীত হয়েছে, ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে রাজভবনে পাঠানো হচ্ছে। কিন্তু এর আগে মেয়র শোভন চট্টোপাধ্যায় বারবার প্ল্যানিং করেছেন, একাধিকবার তিনি গিয়ে কিন্তু ইস্তিফা জমা দিয়েছেন। মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল যেটা বলছে যে গত এক বছর কিন্তু বারবার মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজের ঘনিষ্ঠ মহলে যেটা জানিয়েছেন যে তাকে কিন্তু বারবার অফিসিয়ালি মিটিংয়ে, যেখানেই কিন্তু নেতা মন্ত্রীদের মিটিং হতো বা সবার সামনে বারবার কিন্তু তার পার্সোনাল লাইফ নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু হেড করা হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। তিনি এর আগেও কিন্তু আমরা জানি কয়েক মাস আগে তিনি নবান্নে গিয়ে, আমরা যেটা ঘনিষ্ঠ মহল থেকে খবর পেয়েছিলাম যে তিনি কিন্তু ইস্তিফাপত্র জমা দিয়েছিলেন, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী সেই রিজিগনেশন লেটার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু যেটা ঘনিষ্ঠ মহল থেকে আমরা জানতে পারছি, আজকে কিন্তু এই ঘটনার পর আমরা সেই গোলপার্কের বাড়ির সামনে আছি, মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু ভেতরে রয়েছেন। বারবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, বারবার আমরা কথা বলেছি, তিনি কথা বলছেন, কিন্তু এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না। কিন্তু ঘনিষ্ঠ মহলের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি, আজকে বেলায় বিধানসভায় তিনি যখন ছিলেন তখন কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। কেন হয়? ঘনিষ্ঠ মহলে তিনি যেটা জানিয়েছেন যে আজকে কিন্তু বৈশাখী ব্যানার্জির নাম করে মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের কথা কিন্তু বলছিলেন, সেখানেই কিন্তু একটা মনোমালিন্য হয়, বাদাবুনাদ একটা কথা কাটাকাটি হয়। সেখান থেকে কিন্তু সেই ঘটনার পর থেকে কিন্তু মেয়র শোভন চট্টোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কিন্তু মন্ত্রী পদ থেকে ইস্তিফা দেবেন। সেখান থেকে তিনি সোজা চলে যান নবান্নে। সেখানে তুমি জানো দুটো মিটিং ছিল, সেই মিটিং করার পর তিনি ইস্তিফা দিয়ে সোজা তিনি কিন্তু বাড়ি চলে এসেছেন। তারপর থেকে তিনি বাড়িতে রয়েছেন। তোমাকে যেটা আগেই বললাম, এই নতুন নয়, গত 1 বছর তিনি বারবার প্ল্যানিং করেছেন, তিনি একাধিকবার ইস্তিফা জমা দিয়েছেন। আজকে কিন্তু বিধানসভায় যেটা হলো, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার পর, যেটা তোমাকে আগেই বললাম, বৈশাখী ব্যানার্জির নাম করে বেশ কয়েকটা কথা হয়েছে বিধানসভায়। আর তারপর থেকেই কিন্তু মেয়র শোভন চট্টোপাধ্যায় অফেন্ডেড ছিলেন। তিনি কিন্তু ঘনিষ্ঠ মহলে তখনই জানিয়েছিলেন, দুপুর 2টোর পর থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে এই ধরনের কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল যে মেয়র শোভন চট্টোপাধ্যায় আজকে ইস্তিফা দিতে চলেছেন। কেন কি বিধানসভায় বৈশাখী ব্যানার্জির নাম করে কিন্তু মেয়র শোভন চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটা কথা বলেছেন, তারপর থেকে তিনি অফেন্ডেড ছিলেন। আজকে শুধু নয়, তোমাকে যেটা বললাম যে গত 1 বছর ধরে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ, তিনি কিন্তু ঘনিষ্ঠ মহলে যেটা বারবার জানিয়েছেন, তাকে কিন্তু বারবার হেড করা হয়েছে। একাধিক বৈঠকে মন্ত্রীদের সামনে, নেতাদের সামনে কিন্তু বৈশাখী ব্যানার্জির নাম করে তাকে হেড করা হয়েছে। অনেক দিন ধরে তিনি অফেন্ডেড ছিলেন। আজকে কিন্তু আমরা দেখলাম তিনি গিয়ে ফের ইস্তিফা জমা দিয়েছেন। সরকার আগে মুখ্যমন্ত্রী কিন্তু সেই ইস্তিফা গ্রহণ করেননি, আজকে কিন্তু সেই ইস্তিফা গ্রহণ করা হয়েছে। এখন যেটা ঘনিষ্ঠ মহল জানাচ্ছে যে মেয়র শোভন চট্টোপাধ্যায় তাদের জানিয়েছেন যে ঠিক সময় আসলে আমি সব কথা বলবো। আমরা বারবার ফোন করেছি, মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেছি, তিনি কিন্তু অফিসিয়ালি কিছু বলতে চাইছেন না। তিনি যেটা জানাচ্ছেন, সময় আসলে সব কথা বলবো। সুমনদা, অনেক ধন্যবাদ প্রকাশ। মন্ত্রীপদে ইস্তফা দিয়েছেন, কিন্তু কলকাতার পুরসভার মেয়র হিসেবে এখনও রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার ছবিটা দেখাবে অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, তোমার কাছে জানতে চাইব, নিঃসন্দেহে মন্ত্রীপদে যখন ইস্তফা দিয়েছেন গোটা পুরসভায় এই খবর ছড়িয়ে পড়ে, জল্পনার কোনো অবকাশ নেই, যে যা শোনা যাচ্ছে একেবারে নিশ্চিতভাবে কলকাতার মেয়র পদ থেকেও ইস্তফা দেবেন শোভন চট্টোপাধ্যায়। পরবর্তী মেয়র কে হবেন,
নবান্নে ইতিমধ্যেই একেবারে শীর্ষ স্তর থেকে শোনা গেছে যে খলিল আহমেদ দেখতে পারেন আপাতত দায়িত্ব, কিন্তু মেয়র তো কাউকে হতে হবে। কার নাম একেবারে ওপরের দিকের তালিকায় রয়েছে? অর্ণব। সুমন, প্রথমেই একটা মিলের কথা বলবো, একটা অদ্ভুত মিল। যেরকমভাবে উজ্জ্বল বলছিল যে শোভন চট্টোপাধ্যায় বিধানসভায় বক্তব্য রেখেছেন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি। আজকে পুরসভার মাসিক অধিবেশন ছিল, আজকে মেয়র পরিষদ রতন দে তিনি বিরোধীদের একটা প্রশ্নের উত্তরে রাস্তা নিয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন, সেটা শোভন চট্টোপাধ্যায়ের পছন্দ হয়নি। শোভন চট্টোপাধ্যায় ওঠেন, রতন দেকে তিনি থামিয়ে দেন এবং শোভন চট্টোপাধ্যায় নিজে এই বিরোধীদের যে প্রশ্ন তার উত্তর দেন। এবং অদ্ভুত যে মিলটা হলো যে শোভন চট্টোপাধ্যায় রতন দে তাকে থামিয়ে দিয়ে নিজে বক্তব্য রাখলেন, আর বিধানসভাতে ঠিক তার উল্টোটাই হলো। আর এই যে জল্পনার কথা বলছো, এই জল্পনা তো অবশ্যই চলছে, বিভিন্ন জনের নাম উঠে আসছে। সেক্ষেত্রে দেবব্রত মজুমদার, মালা রায়, অতীন ঘোষ থেকে শুরু করে দেবাশিস কুমার, অনেকেরই নাম উঠে আসছে। এমনকি একটা সম্ভাবনা উঠে আসছিল, একসময় পুরসভায় একটা বিষয় ছিল অলডারম্যান, অর্থাৎ বাইরের কাউকে মেয়রের সমযোগ্যতা আর কি করা যায়। কিন্তু সেটা আইনের পরিবর্তন হওয়ার পর এরকম নিয়ম হয়েছে যে কাউন্সিলর হতে হবে, তবেই মেয়র করা যাবে। একটা সম্ভাবনা ছিল যে 117 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডটা ফাঁকা হয়েছে, সেটায় ডিসেম্বর মাসে সেখানে নির্বাচন রয়েছে, যদি বাইরের কাউকে জিতিয়ে এনে সেখান থেকে কাউন্সিলর করে মেয়র করা যায়। কিন্তু কিছুক্ষণ আগেই যেটা জানা যাচ্ছে, সেখানে মেয়র পরিষদ তারক সিংহর পুত্র, তাকে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতীক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কে মেয়র হবেন সেটা নিয়ে তো জল্পনা চলছে। তবে কালকে যেটা জানা যাচ্ছে যে চেয়ারপারসন মালা রায় তিনি যেটা জানাচ্ছেন যে কালকে তার দফতর কিন্তু খোলা থাকবে, ছুটির মধ্যেও তার দফতর খোলা থাকবে। তার কারণ, যদি পদত্যাগপত্র শোভন চট্টোপাধ্যায়কে জমা করতে হয়, তাহলে চেয়ারপারসন হিসেবে মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা করতে হবে, এবং সেই কারণে তার দফতরকে খুলে রাখার তিনি নির্দেশ দিয়েছেন। এবং কালকে এটা সম্ভাবনা আছে যে পুরো কমিশনারও কালকে থাকছেন, অর্থাৎ একদিকে যেরকম চেয়ারপারসনের ঘর খোলা থাকবে, যে যদি মেয়র, অর্থাৎ অর্ণব কার্যত একটা অপেক্ষা, মানে পুরো কমিশনার এবং চেয়ারম্যান দফতর খোলা রাখছেন যে মেয়র এসে ইস্তফা দেবেন। অবশ্যই তার কারণ মালা রায়ের দপ্তর কালকে খোলা থাকবে, চেয়ারপারসনের দপ্তর, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ অর্ণব। আমি চলে যাব নবান্নতে, যেখানে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সুমন গড়াই। সুমন, নবান্ন সূত্রে কি খবর? সচিবালয়ের যিনি সচিব গৌতম সান্যাল, তার কাছে মেয়র ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এর আগে একাধিকবার ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু এবার ইস্তফাপত্র একদম দ্বিধাহীনভাবে গৃহীত হয়েছে। নবান্ন সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে যদি আজকে আমি দুপুরবেলা থেকে যে ঘটনাগুলো ঘটেছে সেটা যদি বলি, আজকে দুপুরবেলা নবান্নের সামনে দমকল দপ্তরের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হাজির ছিলেন, সেখানে মেয়র ছিলেন, কলকাতা পুরসভার কমিশনার ছিলেন, সঙ্গে মুখ্য সচিব, সহসচিব, ডিজি এরা তো ছিলেনই। সেখানেই কিন্তু আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে, প্রথমেই মুখ্যমন্ত্রী যখন ওঠেন, পেছন পেছন শোভন চট্টোপাধ্যায় ওঠেন সিঁড়ি দিয়ে, এবং মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসেন তার পাশের চেয়ারে তিনি না বসে পরের চেয়ারটায় গিয়ে বসেন। তখন ফিরহাদ হাকিম পাশে দাঁড়িয়েছিলেন, ফিরহাদ হাকিমই মেয়রকে ইঙ্গিত করেন পাশের চেয়ারে বসতে, এবং তারপর যেটা হয়, অনুষ্ঠানটা শুরু হয়। অনুষ্ঠান শুরুতেই আমরা যেটা দেখি, প্রত্যেকের হাতে সবুজ পতাকা পৌঁছে যায়, এবং সেই সবুজ পতাকা দিয়ে ফ্ল্যাগ অফ হতে শুরু করে। তার কারণ হচ্ছে একাধিক ফায়ার টেন্ডারের উদ্বোধন করা হয়েছিল। সেই ফ্ল্যাগ অফ যখন হচ্ছিল, তুমি আমাদের ছবিতেও দেখবে, এডি রোজারিও আমাদের সেই ছবি তুলেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু বাক বিতণ্ডা চলছিল। মুখ্যমন্ত্রী অত্যন্ত রুষ্ট হয়ে শোভন চট্টোপাধ্যায়কে কিছু বলার চেষ্টা করছিলেন, এবং শোভন চট্টোপাধ্যায় মাঝে মাঝে চুপ করেছিলেন, মাঝে মাঝে কিছু কিছু তিনি নিজেও বলার চেষ্টা করছেন। এই অনুষ্ঠানটা আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়ার পর সেখান থেকে 14 তলায় মুখ্যমন্ত্রী ঘরে আরেকটি মিটিং হয়, যে মিটিংটা ছিল হচ্ছে ক্লিন সিটি যে ড্রাইভ যে প্রজেক্ট, সেই প্রজেক্ট নিয়ে। সেখানেও মেয়র উপস্থিত ছিলেন। সেখানে মিটিংটা শেষ হওয়ার পর আমরা যেটা দেখতে পাই, যেটা জানতে পারি নবান্ন সূত্রে, সেটা যে গৌতম সান্যাল, অর্থাৎ মুখ্যমন্ত্রী যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তার কাছে মেয়র ইস্তফাপত্র জমা দেন, এবং ইস্তফাপত্র জমা দেওয়ার সময় বলেন যে আমাকে অব্যাহতি দেওয়া হোক, আমি এখন নিজের মতো থাকতে চাই। এবং এই যে ইস্তফাপত্রটা জমা দেওয়া হয়, অর্থাৎ ইস্তফাপত্র মেয়র কিন্তু সঙ্গে করেই নবান্নে নিয়ে এসেছিলেন, এবং সেই ইস্তফাপত্র জমা দেওয়ার পর গৌতম সান্যাল মুখ্যমন্ত্রীর কাছে খবর দেন যে শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছে, এবং মুখ্যমন্ত্রীর সাথে সাথে ইস্তফাপত্রটি মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেন, এবং মুখ্য সচিব সেটাকে রাজভবনে
করে পাঠিয়ে দেয়। এবং তারপর শোভন চট্টোপাধ্যায় নিচে নেমে আসেন মন্ত্রী হিসেবে। নবান্নে তার একটি ঘর রয়েছে, সেই ঘরে আমরা যথারীতি 2-3 জন সাংবাদিক চলে যাই, তার কারণ রটনাটা ভালোইভাবে রটে গেছে যে শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করেছে। তখন আমরা তাকে প্রশ্ন করি যে আপনি কি পদত্যাগ করেছেন, এরকম এরকম রটেছে। তিনি পরিষ্কার করে অস্বীকার করে বলেন, আমার যারা শত্রু তারাই এই বিষয়টা রটাচ্ছে, তোমরা গিয়ে তাদের এই প্রশ্নটা করো। কিন্তু আমরা তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম অত্যন্ত রেস্টলেস হয়েছিল। তোমাকে একটা ঘটনা বলি, তিনি আমাদেরকে বসিয়ে রেখে চায়ের অর্ডার দেন, চা আসে যথারীতি, তিনি 3 চুমুক চা খান, তারপরে উঠে দাঁড়িয়ে পড়েন। এবং তখন আমাদেরও কিন্তু চা খাওয়া শেষ হয়নি, সেই অবস্থায় তিনি আমাদেরকেও বেরিয়ে যেতে বলেন এবং নিজেও বলেন বেরিয়ে যাব। তখন আমি বলি আপনি এখন কোথায় যাবেন? বললো পুরসভায় যেতে পারি, আমার কিছু ফাইল আছে, ফাইলগুলো দেখতে হবে। তারপর তিনি বেরিয়ে যান, চা খাওয়া শেষ না করেই আমরাও তার সঙ্গে বেরিয়ে আসি। এবং শুনুন, এখানে আমার পরবর্তী প্রশ্ন, এর আগে দলের দায়িত্ব ছাড়াও 3টে দফতর দেখতেন শোভন চট্টোপাধ্যায়, পরিবেশ, আবাসন, দমকল। পরিবেশ দপ্তর তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো, শুভেন্দু অধিকারীকে দেয়া হয়ে গেল। এবং তারপরে আবাসন এবং দমকল, এই 2টি দফতরের মন্ত্রী ছিলেন শোভন চট্টোপাধ্যায়। আপাতত মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা হচ্ছে এই 2টি দফতরই ফিরহাদ হাকিম দেখবেন। এটা ফিরহাদ হাকিম কি পাকাপাকিভাবে দায়িত্ব পেলেন, নাকি অস্থায়ীভাবে দেওয়া হলো, পরবর্তীকালে এই দমকল এবং আবাসন দপ্তর অন্য মন্ত্রী পাবে? না, মুখ্যমন্ত্রীকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, মুখ্যমন্ত্রী তখন ফিরহাদ হাকিম পাশেই দাঁড়িয়েছিলেন, তাকে দেখিয়ে বলেন যে আপাতত ফিরহাদ হাকিম এই 2টি দপ্তর দেখবে, আপাতত এই 2টি দপ্তর দেখবে, মুখ্যমন্ত্রী সেটা বলেন। তার ফলে আপাতত দেখবে। তুমি জানো এমনিতেই ফিরহাদ হাকিমের ওপরে প্রচুর গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, পুরো উন্নয়ন নিগমের যে পুরো দায়িত্ব তার আছে, সেই দপ্তরের পাশাপাশি এই 2টো দপ্তরও খুব ইম্পর্টেন্ট। এবং সবথেকে বড় কথা, এই আবাসন দপ্তরের যে নিজস্ব প্রকল্প, যেটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, শহর এবং মফস্বলের যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদের বাড়ি বানানোর যে প্রকল্প, সেই প্রকল্প বানানোর কাজ চলছে। এবং মুখ্যমন্ত্রী যে কারণে শোভন চট্টোপাধ্যায়ের উপর অফেন্ডেড ছিলেন, তার মূলত কারণ হচ্ছে এই নিজস্ব প্রকল্পের কাজকর্ম ঠিকঠাক করে এগোচ্ছিল না, জমি সংক্রান্ত সমস্যা চলছিল, সেখান থেকেই কিন্তু গন্ডগোল হয়। যাই হোক, আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেন আপাতত ফিরহাদ হাকিম দেখবেন, এবং মুখ্যমন্ত্রী এটাও বলেন যে শোভনকে তার মেয়রের পদ থেকে পদত্যাগ। আমি দ্রুত রাজনৈতিক প্রতিক্রিয়া নেব। প্রথমে প্রণয় রায়। প্রণয়বাবু, দেখুন, এই গত 6 মাস 1 বছর ধরে যা চলছে, এই শীত পড়েছে তো গ্রাম বাংলায় যাত্রাপালা শুরু হয়েছে। আমার মনে হয় একটা 3 ঘন্টার যাত্রা করা যেতে পারে, এবং সেই যাত্রাটার নাম হতে পারে বৈশাখী তাপে দগ্ধ দিদি। মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করেছেন, কিন্তু সাধের কানন আজকে বলছেন আমাকে আমার মতো থাকতে দিন। মেয়র কার সাথে বন্ধুত্ব করবেন, কার সাথে বন্ধুত্ব বিচ্ছেদ করবেন, সে বিষয়ে আমরা একদম চিন্তিত নই। আমরা চিন্তিত মেয়র হিসেবে কলকাতাবাসী পরিষেবা পাবে কিনা, দমকল মন্ত্রী হিসেবে সেই দপ্তর সক্রিয় আছে কিনা। আজকে আপনি দেখেছেন যে গত 6 মাসে কলকাতা শহরে কত জায়গায় আগুন লেগেছে, এবং ওই স্ট্যান্ড রোডে যে আগুনটা লাগলো দেখতে হবে না প্রণয়বাবু, আজকে সকাল থেকে 4টে জায়গায় আগুন লেগেছে, কিন্তু দমকল মন্ত্রী পাল্টে গেলে এই 4টে জায়গায় আগুন লাগবে না। কিন্তু দমকল মন্ত্রী মানসিকভাবে সুস্থ আছেন কিনা, পারিবারিক সমস্যা, তাকে সরকারি কাজে কোনো বাধা হচ্ছে কিনা, সিদ্ধান্তে আপনারা খুশি হওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই খুশি, অবশ্যই খুশি যে মুখ্যমন্ত্রী অন্তত আজকে আমাদের সভাপতি বলেছেন যে কলকাতাবাসী হাফ ছেড়ে বাঁচলো। সত্যি কথা। দ্রুত প্রতিক্রিয়া দেবনারায়ণ সরকার। না, ঠিকই আপনারা আজকে যে জিনিসগুলো উপস্থাপন করলেন, যে প্রতিবেদন দেখালেন, আমার শেক্সপিয়ারের মানে হেনরি কিংস 4 একটা হেনরির একটা বক্তব্য, আনইজি লাইজ দ্য হেড দ্যাট উইয়ার্স দ্য ক্রাউন। যে মুকুটটা পরে তারই তো অস্বস্তি হয়। আজকে যে বক্তব্যটা হলো 25, উনি তো বিধানসভায় যে বক্তব্যটা রাখলেন 25 লক্ষ মানুষকে আমরা যেটা এখনই পেলাম, আসলে হবে 40। এই যে ভুল ভ্রান্তি, তারপরে দেখলাম একটা ফ্ল্যাগ আপ অনুষ্ঠানে ওনার সঙ্গে বক্তব্য। প্রশ্ন হচ্ছে যে তথ্যগুলো তিনি ঠিক করে যদি না বলেন, ভুল ভ্রান্তি যদি হয়, আমি আপনার কথা তথ্য সত্য হচ্ছি, সে তো আজকে এই নয়, আজকের তারিখে হয় না। আরো আরেকটা বক্তব্য আছে, আরেকটা বক্তব্য আছে, a leader has to be practical and realistic, yet must talk of the language of the visionary and the idealist. একজন লিডার, এরিক হফার বলেছিল, এবং এবং অত্যন্ত বিখ্যাত উক্তি। না, তাহলে কি বলছেন জানেন, একটা কথা বলি, যে লিডার প্র্যাকটিক্যাল হবে এবং যুবক ও যুবী হবে, তার দুটো জিনিস থাকবে, একটা হলো ভিশন থাকবে, আর একটা হবে আইডিয়াল হতে হবে। সুতরাং
যে লিডার সে তো বুঝছে যে এটা হচ্ছে না, সুতরাং কিন্তু আমি দেরিতে সব বুঝছে। বুঝলাম, কিন্তু আমি বলছি এক বছর আপনার- পরে একটা বলছিলেন, সময় এক বছর দিয়ে- আগে না, না, বলছিলেন। কোনো অভিজ্ঞতা আজকে হলো? একটা লোক দিয়ে তো চলে না। এই জিনিসটা সমালোচনা করবেন। মুখ্যমন্ত্রী যে জিনিসটা যখনই নিয়েছেন ঠিক মতো প্রত্যেকটা, ওনার একটা কতগুলো আয়, একটা জিনিস বুঝতে হবে ভিশনটা কি। ওনার আয়টা শুধু দেশ সমস্ত রাজ্যকে দেখা এবং প্রত্যেকটা পৌরসভায় কি হচ্ছে তাও ওনার মধ্যে আছে। উনি মানে সোজা পরিষ্কার। বটম এই লাইন জিনিসটা উনি সঠিক সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই এবং আমি তো বলবো অত্যন্ত ওম প্রকাশ মিশ্র ভালো সিদ্ধান্ত নিয়েছে। সুমন, মেয়র এবং মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, ওনাকে কিন্তু বরখাস্ত করা হয়নি, উনি পদত্যাগ করেছেন। তোমরাও আগে রিপোর্ট করেছো, আমরা সবাই জানি 3 বার এর আগেও উনি পদত্যাগ করেছিলেন। কেন গৃহীত হন? উনি যদি অদক্ষ, উনি যদি অকার্যকরী, তাহলে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা যে এমন একজন যিনি অদক্ষ এবং অকার্যকরী তাকে মন্ত্রিসভায় ক্যাবিনেট পর্যায়ে রেখে এত দিন ধরে তার কাছ থেকে প্রশাসনিক নেতৃত্ব বিভিন্ন বিভাগের তিনি এক্সপেক্ট করছেন। সেকেন্ডলি আমি যেটা বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী তো ওনাকে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী তো ওনাকে এই নারদা কাণ্ড থেকে রক্ষা করবার ভূমিকায় অবতীর্ণ ছিলেন। এই মুখ্যমন্ত্রী তো ওনাকে কলকাতার মেয়রের পদে অধিষ্ঠিত করেছেন। আজকে প্রত্যেকেই স্বীকার করবে যে শোভন চট্টোপাধ্যায় উনি কি কলকাতা মেয়র হওয়ার যোগ্য ছিলেন? এই প্রশ্নগুলি এই জন্যই রাখলাম যে শোভন চট্টোপাধ্যায়ের অকার্যকারিতা, তার অদক্ষতা যখন এতই প্রকট এবং বিশাল আকারের ছিল, তাহলে তার পদত্যাগপত্র বারবার জমা দেওয়া সত্ত্বেও কেন সেটা অ্যাকসেপ্টেড হয়নি, কেন তাকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়নি? বোঝাই যাচ্ছে যে গোষ্ঠী কন্দল নানা স্তরে ছড়িয়ে গেছে এবং একটা ওম প্রকাশ আপার মিশ্র লেভেলে বলছেন, সবাই একটা স্বীকার বিশাল করে। রকমের দেবনারায়ণ সরকার স্বীকার করছে না, না, আমি অস্বীকার করার জন্য জানেন, শুনুন, দীর্ঘ শোভনবাবু- দেবনাথ বাবুর আমি কথাটা একটু বলি ছেড়ে না, দাও, হ্যাঁ, আর আলোচনা আমরা করে কারোর কি মধ্যে হবে? ঢুকছি ওদেরকে না। বলতে দাও, আমি একটু বাবা বলি, হয়েছে তো। আমি কারোর মধ্যে ঢুকছি না। আরে ওরা না, পিওর মানে না, ঠিক, ঠিক, ঠিক। এন্টারটেইনমেন্টের কিন্তু জন্য আজকে না, বলতে আমি বলছি, একটু আপনার বলি। কি না, আর না, এমন ঠিক আছে, ঠিক আছে। বলবো? আমি বলুন, একটা বলুন। কথা বলছি, শোভনের দক্ষতা ছিল কিনা তার নামই হচ্ছে জল শোভন। আজকে থেকে উনি পৌরসভায় নন। তাহলে না, মুখ্যমন্ত্রীর না, 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 অদক্ষতা, আমার প্রশ্ন না। তাহলে মুখ্যমন্ত্রীর শোভনের- অদক্ষতা, শোভনবাবুর সেটাই তো দক্ষতা আমি ছিল বলছি, কিনা ঠিকই আছে। এই শিখতে বল, কিন্তু এখন কি হয়েছে এটা প্রশ্ন কথা। শোভনবাবুর দক্ষতা প্রমাণিত বহুদিন আর হলো। এখন প্রমাণিত আর হলো না। হঠাৎ করে হলো। না, না, হতে পারে। আচ্ছা, না, না, এই বলছি, যে 25 লক্ষ, না, আমি 40 তা লক্ষ বলিনি। গল্প, প্রশ্ন হচ্ছে কি, শোভনবাবুর দক্ষতা ছিল চাকরিতে- কিনা? এই দাঁড়ান এটা না, কলকাতার দাঁড়ান মানুষ না। সবাই জানে। চাকরিতে কিন্তু যে প্রশ্ন এই যে হচ্ছে তার 84 লক্ষটা বিভিন্ন কারণ মানুষের রয়েছে। চাকরি, যার আরে পিছনে বলতে আইসে- দিন ভাই, আপনি তো বলুন, কথাই বলুন। বলতে দিচ্ছেন না, না। না, বলুন, বলুন, হ্যাঁ। বলুন। আমি বলুন। আমি বলছি ওই এই যে genuine- একটা সাংঘাতিক ব্যাপার, মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি বলছেন 25 লক্ষ আবাসন তৈরির হওয়ার কাজ হচ্ছে। সেটা হচ্ছে কিনা সেটা পরের প্রশ্ন, আমরা যথাসময়ে রাখবো। মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে 40 লক্ষ হবে, উনি কি করে জানবেন? এবং উনি যদি এটা জেনে থাকেন তাহলে হাউ কাম দ্যাট হি ওয়াজ টলারেটিং অ্যান ইনএফিসিয়েন্ট মিনিস্টার লাইক শোভনদেব চট্টোপাধ্যায়? আচ্ছা, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ বাবু, আমি দেবনারায়ণ সরকার যেটা বলছেন সেটাকে যদি ঠিক ধরি, তাহলে শোভন চট্টোপাধ্যায় আগে দক্ষ ছিলেন, পরে তিনি দক্ষতা হারালেন। মানে আমি বলছি, এটা কি বিশ্লেষণ সচেতনভাবে বলা, নাকি এর পিছনেও রাজনীতি আছে, নাকি সত্য? কি মনে হয়? দেখুন, মানে কতগুলো বিষয় কিন্তু খুব স্পষ্ট হতে হবে যে কলকাতা কর্পোরেশনে যে এখন উনি পদত্যাগ করেননি, কিন্তু ওনাকে বলা হয়েছে পদত্যাগ করতে, মুখ্যমন্ত্রী বলছেন হয়তো সময়ের অপেক্ষা কেবল। কিন্তু অর্ণবের যা ইঙ্গিত, ছুটির হ্যাঁ। দিনে যদি দপ্তর খোলা রাখে তাহলে তার মালারায় একটাই করে অর্থ থাকবে। হয় যে শোভন চট্টোপাধ্যায় কখন ইস্তফাপত্রটা দেবেন সেই অপেক্ষা করা। আপনি দেখুন, আমি যদি শুধুমাত্র মেয়রের জায়গা থেকে দেখি, এই পদটা কার ছিল? চিত্তরঞ্জন দাসের মতো মানুষ ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন মানুষ এই পদ অলংকৃত করেছিলেন। আর এই পদটাতে বসে আপনি দেখেছেন, আমরা স্টুডিওতেও ওইখানে আমরা আলোচনা করেছি, দিনের পর দিন ওই পদটা উনি ব্যক্তিগত কারণ ব্যাখ্যা করবার জন্য, পারিবারিক বিবাদ ব্যাখ্যা করবার জন্য অফিসে বসে উনি দিনের পর দিন দিয়েছেন। কে বসিয়েছে ওই পদে? পদটার মানে কত গুরুগম্ভীর একটা পদ, মহানাগরিকের পদ, সেই পদটা ব্যক্তিগত কারণে, নানা কারণে ব্যবহার তিনি করেছেন এবং সেটা নিয়ে যথেষ্ট ছ্যাঁছ্যাঁ হয়েছে।
দলের ভাবমূর্তির একটা প্রশ্ন বিরোধীরা আসছে। অভিযোগ করেছেন যে মেয়রের চেয়ারে বসে উনি ব্যক্তিগত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন কেন? করবেন বা কেন? মন্তব্য করবেন কেন? দ্বিতীয় যে বিষয়টা আপনি লক্ষ্য করে দেখুন যে আমি দ্রুত যখন প্রসঙ্গটা উঠলো ঠিক কি বলেছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, যেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়, দেখাবো। আমি খুব পরিষ্কার করে বলি, আমি একটা বিপর্যয় একটা মধ্য দিয়ে চলেছিলাম পারিবারিক বন্ধু হিসেবে, এবং তার পরিবার আমার পাশে এসে না দাঁড়ালে আজকে আমার যে পরিস্থিতিতে আজকে আমাকে দেখছেন তার অবলুপ্তি ঘটতে পারত। যে মনের জোর, যেভাবে পাশে যে অনুপ্রেরণা দিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে, আমার একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে যে আমার বিপদের সময় যেভাবে এসে পাশে দাঁড়িয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে কখনোই কোনো বেইমানি বা কোনো জায়গায় স্বার্থসিদ্ধির বিষয় এখানে নেই। কেউ যদি বিপদের সাথী হয়, সেই সাথীকে যথাযোগ্য সম্মান দিতে হয়। তাই তার উপর যদি কোনো আঘাত বলে কেউ মনে করে থাকে, সেই আঘাত আসলে সেই আঘাত প্রথম আমি বুকে করে নিয়ে নেব। সেদিন সত্যিই এরকম সময় এসেছিল যে চক্রান্তের শিকারে আজকে নারদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসযোগ্যতার তফাৎ আমার কাছে এসেছিল। আমার সত্যিই আমি বলেছিলাম যে আমার অস্তিত্বর বিলোপ হয়ে যেত। ও যদি অনুপ্রেরণা না দিত, ও যদি পাশে এসে না দাঁড়িয়ে এই অগোছলা জায়গার থেকে গুছিয়ে না দিত, আমার অস্তিত্বের সমস্যা সত্যিই সংকট তৈরি হয়েছিল। দীর্ঘদিন আগের সাক্ষাৎকার, কিন্তু একটাই প্রশ্ন থাকে যে তাহলে কি তার ওপর কোনো যদি আঘাত আসে আমি চুপ করে থাকবো না, তারই প্রতিক্রিয়া আজকের ইস্তফা? দেখুন, আপনি যদি লক্ষ্য করে দেখেন এই কানন মানে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহের একদম, সাথে উনি স্নেহের বলতেন, কানন, হ্যাঁ। স্নেহের কানন। এমন নিশ্চয়ই আপনার মনে থাকবে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি ছিঁড়ে গিয়েছিল, তার গাড়ির থেকে সেই এক মানে হাওয়াই চপ্পল এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিয়েছিলেন। তখন খুব সুন্দর একটা রিপোর্ট বেরিয়েছিল যে মানে তার চপ্পল তিনি গাড়িতে পর্যন্ত রাখছেন। চেতলা একটি সুইমিং পুলের Exactly, উদ্বোধনে জলে ফেলে দিয়েছিলেন। তার মানে কতটা স্নেহ মমতার মধ্যে ছিলেন তিনি। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, তাহলে এমন কি ঘটলো? প্রশ্নটা কি আজকে কি সত্যি সত্যি জলে ফেলে দিলেন? না, ইস্তফা গ্রহণ করে? ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে এমন কি ঘটলো যে এই স্বাদের কানন মানে ছাড়খাড় হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন চেতনা তাকে করেছিল, অন্তত তাকে বারবার বলেছিলেন, খবরের কাগজে সেগুলো বেরিয়েছিল যে মানে তাকে মানে সতর্ক করা হয়েছিল, বারবার করা হয়েছিল। মানে যে বৈশাখী ঝড়ের কথা বারবার উঠে আসছে, সেই ঝড় সম্পর্কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান করেছিলেন। তাহলে কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ হেরে গেলেন ঝড়ের কাছে? মানে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন না ঝড় থেকে কাননকে রক্ষা করতে। যে প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, যে এটা ঠিক যে এই ঝড়ের মধ্য দিয়ে হয়তো তাকে বেরিয়ে যেতে হলো, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কতা তিনি মানলেন না, এবং কলকাতা কর্পোরেশন পরিচালনায় একের পর এক অপব্যবস্থা, এমনকি ডেঙ্গুর থেকে শুরু করে নানা ইস্যুগুলো কিন্তু উঠে আসছিল। একইভাবে দমকল দপ্তরের সংক্রান্ত নানা সমস্যা আসছিল, এবং কতটুকু সময় তিনি দিচ্ছেন তার বিভিন্ন সহকর্মীরাই তাকে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে বারবার এনেছিলেন, গোচরে এনেছিলেন। সব মিলিয়ে যে পারসেপশনটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছিল তার পক্ষে, যে একটা নন পারফর্ম অবস্থা আছেন এবং তিনি আগের অবস্থান আঁকড়ে থাকছেন। কিন্তু এখানে একটা এক্স ফ্যাক্টর কিন্তু আছে। এই সমস্যা মানে শোভনবাবুর কিন্তু রাজনৈতিক ভবিষ্যতের একটা দ্বন্দ্ব কিন্তু 2016 বিধানসভা নির্বাচনের আগেই আমরা দেখতে পাচ্ছিলাম। সেটা হলো কি, সেটা দক্ষিণ 24 পরগনা উনি জেলের সভাপতি। দক্ষিণ 24 পরগনাতেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে যুব নেতার থেকে মানে যুবা নেতার থেকে যুব নেতা এবং দলের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠছেন। দক্ষিণ 24 পরগনার রাজনীতির রাশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যাচ্ছে। শোভনবাবুর সাথে একাধিক ইস্যুতে কিন্তু দ্বন্দ্ব, বিবাদ এবং স্নেহাশিস বাবুর উত্থান পরপর আমরা দেখে যাচ্ছি। সুভাষিস বাবুর উত্থান, লয়ার সুভাষিস বাবুর উত্থান, যিনি এখন সাংসদ, তার উত্থান কিন্তু পরপর। আমি একটা কাউন্টার আর্গুমেন্ট দিই। 21শে জুলাইয়ের মঞ্চ, এতজন নেতা আছেন, শোভন চট্টোপাধ্যায়ের একই বয়সী একই সিনিয়রিটির একাধিক নেতা আছে, তার ভেতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে কার্যত লক্ষ লক্ষ মানুষের অভিবাদন করানোর জন্য হাত তুলে ধরলেন একজনেরই, শোভন চট্টোপাধ্যায়। আবার উল্টো এই ছবিও তো 2 বছর আগের। আবার উল্টোটাও দেখুন, যে 2016 যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে মানে যেটা জনশ্রুতি অবশ্যই, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে, কারণ তার তালিকাভুক্ত তিনি চাইছিলেন না কয়েকজন মন্ত্রী মানে যারা পুরনো মন্ত্রী ছিলেন তারা আবার নতুন করে। যে আর্গুমেন্ট দিলাম তার উল্টো আর্গুমেন্টটা আপনাকে দিই। এই এক্সটেন্ডেড কোর কমিটির বৈঠক,
প্রত্যেক নেতা কোনো না কোনো দায়িত্ব পাচ্ছেন, কোনো না কোনো কি আলোচনা কি হচ্ছে যে ভাব ছিল এখন আর ভাব নেই, এটা রাজ্যের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ? না, রাজ্যের জন্য এগুলি তো রাজ্যের না আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সরকার পরিচালনা করার, প্রশাসনের শীর্ষে রয়েছেন উনি অদক্ষ অকার্যকরী লোকদেরকে নিয়ে চলছেন, তারা ইস্তিফা দিচ্ছেন, তিনি ইস্তিফা গ্রহণ করছেন না। আর এখানে আমরা আননেসেসারি ডিটেইলস নিয়ে আর কি ঘন্টার পর ঘন্টা ধরে আলোচনা করে ডাইনামিক্স আছে রাজ্য প্রশাসনের সঙ্গে কি এর একটা এটা তো বোঝাই যাচ্ছে আছে, পলিটিক্যাল ডাইনামিক্স আছে, which we cannot পলিটিক্যাল ignore, ক্রেডিবিলিটি which we এই গভর্নমেন্টের তো cannot পড়ে গেছে, ঘটনাটা একদিনের গরিমা নয়, চলে গেছে, এর একটা পলিটিক্যাল ক্রেডিবিলিটি এর একটা পলিটিক্যাল ডাইনামিক্স আছে। পলিটিক্যাল অস্বীকার করা যায় না। এই সরকারেরই পড়ে গেছে। সুমন বাবু মানবেন? ওম প্রকাশ মিশ্র বলছেন। না, আমি একটা কথা বলি যে এই যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এটা মানে ড্রয়িং রুমে কৌতূহলের বিষয় হতে পারে, চা খেতে খেতে মানুষ শুনতে পারে। এটার সঙ্গে একেবারে সরাসরি রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র, তিনটে গুরুত্বপূর্ণ আমি দপ্তরের দায়িত্বে ছিলেন, এখন দুটো আমি বলছি যে ইস্তফা দেওয়ার আগে ঘটনাটা যে শহরে বসে আপনি স্টুডিও আলোচনা করছেন, এখনো সেই শহরের মেয়র। আমি বলছি কোনো বৈঠকখানার বললে ছোট বললে হবে না। আমি বলছি যে এই বিষয় এই যে আজকে যে আলোচনাগুলো করছি না, এই আলোচনাগুলোর প্রতিক্রিয়া মানে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিক্রিয়ায় দেশ বা রাজ্যের কোনো ক্ষতি হবে না। আজকে ধরুন সিবিআই শুধু ক্রেডিবিলিটি ঘটছে এবং মন্ত্রী হরিভাই পার্থিভাই চৌধুরী তিনি টাকা খেয়েছেন বলে কথা উঠেছে। আপনি এখানে কেন আপনি ট্রাম্পের কথা আলোচনা করতে পারেন, কিন্তু তাতে আপনি যে শহরে বসে আছেন সেই শহরের মেয়র ইস্তফা দেবেন কি দেবেন না, লক্ষ লক্ষ মানুষের পরিষেবার সাথে সম্পর্কিত, মানুষের পরিষেবার সাথে। না না, তুমি একবার রেডুকুল করে দিতে, এটা আমার মনে হয় আজকের দিনে অন্তত রেডুকুল কার্পেটের তলায় পাঠানো একটু মুশকিল আছে। না আমি বলছি এটা প্রতিক্রিয়াটা কি, আমি এটা বোঝাতে চাইছি যে কোনটা দেশের পক্ষে ক্ষতিকারক, আমাদের রাজ্যের পক্ষে ক্ষতিকারক, আর কোনটা দেশ বা রাজ্যের পক্ষে ক্ষতির কোনো জায়গায় নেই। কয়েক কোটি মানুষের বিষয় হতে পারে। সিবিআই ডিরেক্টর মন্ত্রী আছে, আমি একটা কথা বলছি, আর কতজন আমার বক্তব্য খুব পরিষ্কার। আমি বলছি একটু সুমন বাবুর কাছে আমার পরিষ্কার প্রশ্ন, আজকে সিবিআই এর এই মুহূর্তে কার্যকরী ডিরেক্টর যিনি আছেন তিনি তার চেয়ারে বসে সিবিআই দফতরে ব্যক্তিগত বিষয় নিয়ে একই কথা বললেন, একই যে আমার ব্যক্তিগত, আপনি মানবেন? সবার আগে ওই চেয়ার থেকে নাপিয়ে বলবেন যে সিবিআই এর গরিমা লঙ্ঘিত হয়েছে। ডেফিনেটলি ওটা দেশের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক। ডোনাল্ড ট্রাম্প নিয়ে আলোচনা করুন, ওটা আন্তর্জাতিক ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ। আমি আরো কথা বলছি, আমি বলছি যে একটু আগে ওম প্রকাশ দা বললেন না যে ওই সব মানে মুখ্যমন্ত্রী কেন আগে নেননি বা এ করেননি, এইসব কথা নিয়ে কাদা চোরাচুরি করছেন। এই কদিন আগে প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল হয়েছে, আবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি আসুন না, আমি বলছি কি তাহলে কি এর মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো যে অধীর বাবু খুব অকর্মণ্য ছিলেন, তার জায়গায় সোমেন বাবু অত্যন্ত কর্মঠ বলে তাকে আনা হলো? আমি বলছি এই প্রশ্নটা করা যায় না, প্রশ্ন আসবে একবারে দলীয় বিষয়। গত 1.5 বছরে বিষয়টা বলতে দিন না, এক সেকেন্ড আমি দ্রুত একবার প্রকাশের কাছে চলে যাব। প্রকাশ, আবার আমি বলছি, মেয়র তার ঘনিষ্ঠ মহলে মুখ খুলেছেন, কি বক্তব্য তার? প্রকাশ। দেখো সুমনদা, মেয়র শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহল যেটা বলছে যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিতান্ত এক মুখোশ, এর পেছনে কিন্তু অনেক বড় কারণ রয়েছে। এমনকি শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল যেটা অভিযোগ আনছে যে চক্রান্ত করা হয়েছে, অর্থাৎ চক্রান্তের অভিযোগ আনছেন ঘনিষ্ঠ মহলে যাদের সঙ্গে কিন্তু শোভনবাবু কথা বলেন, তারা যেটা বলছেন যে শুধুমাত্র নিতান্ত এক মুখোশ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে রেখে কিন্তু চক্রান্ত করা হয়েছে, আরও অনেক বড় কারণ রয়েছে। পাশাপাশি যেটা ঘনিষ্ঠ মহল বলছে যে ব্যক্তিগত সম্পর্ক, এমনকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বন্ধুত্ব, সেই সম্পর্ককে সামনে রেখে বারবার যে কথা তোমাকে জানাচ্ছিলাম যে তাকে হেড করা হচ্ছিল ওপেন মিটিংয়ে, নেতা মন্ত্রীদের সামনে কিন্তু তাকে বারবার মুখ্যমন্ত্রী হেড করেছেন। এটাতে কিন্তু যেটা শোভনবাবু ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তার কিন্তু সম্মানহানি হচ্ছিল।
তিনি ইনসাল্টেড ফিল করছিলেন। শুধুমাত্র আজকে নয়, এর আগে কিন্তু একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। ঘনিষ্ঠ মহল যেটা বলছে যে শোভনবাবু কিন্তু ইনসাল্টেড ফিল শুধুমাত্র আজকে করেননি, এর আগেও কিন্তু তার সম্মানহানি হয়েছে। তিনি বারবার ঘনিষ্ঠ মহলে এই কথা জানিয়েছেন। অর্থাৎ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যে কথা, আজকে তুমি জানো আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে বিধানসভায় মুখ্যমন্ত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিয়ে কিছু কথা বলেছিলেন। শুধুমাত্র কথা বলেননি, শোভনবাবুর ঘনিষ্ঠ মহল দাবি করছে যে সম্মানহানি হচ্ছে, এই ধরনের কথা কিন্তু তাকে বলা হয়েছে, তাই কিন্তু এত বড় সিদ্ধান্ত। তিনি কিন্তু আজকে দুপুরে এই ঘটনার পর তিনি ঘনিষ্ঠ মহলে বেশ কয়েকজনকে ফোন করে বলেন যে এর আগে যেটা হয়েছে কিন্তু তিনি বারবার ইনসাল্টেড ফিল করেছেন, আজকে কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু তার সম্মানহানি হয়েছে, তিনি ইনসাল্টেড ফিল করছেন। আমার পরের প্রশ্ন, তাহলে কি আমরা ধরে নেব এটা শোভন চট্টোপাধ্যায়ের বিদ্রোহ? আমি এই জন্যই কথাটা বলছি, সেই শোভন চট্টোপাধ্যায় সম্ভবত 83-84 সাল পঞ্চায়েত নির্বাচন, তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছায়াসঙ্গী হিসেবে যে শোভন চট্টোপাধ্যায় ছিলেন এবং যার আমার চিরকালই আমরা যারা সাংবাদিকতায় আছি তাদের মনে হয়েছে যে ব্যক্তিগত আনুগত্য সব সময়, তখন কংগ্রেস করতেন দুজনেই, কংগ্রেস বা যুব কংগ্রেসের থেকে অনেক বেশি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, এবং কয়েক মাস, আমার ধারণা কয়েক সপ্তাহ হতে পারে, তার আগে অবধি মেয়রের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডিসপ্লে পিকচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এইভাবে দুজন মানে একেবারে রাজ্য রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় আনুগত্য নিয়ে কেউ কখনো অতি দুর্জনও কখনো প্রশ্ন তোলেননি। আজকে এই মুহূর্তে তুমি ঘনিষ্ঠ মহলের সূত্রে বলে যা বলছো, সেটা কি আমি পরিষ্কার এইটা ধরতে পারি যে এটা শোভন চট্টোপাধ্যায়ের বিদ্রোহ? ইয়েস অর নো? না দেখো, এটা আমি বলতে পারবো না। শোভন চট্টোপাধ্যায় সরাসরি এই কথা আমাকে বলেননি, তো বিদ্রোহ কিনা সেটা কিন্তু বলতে পারবো না। কিন্তু শোভনবাবু যাদের সঙ্গে কথা বলেন তারাই কিন্তু এই কথা বলছেন, তারাই বলছেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিন্তু নিতান্ত একটা মুখোশ, এর পেছনে অনেক বড় নাকি প্রকাশ, আমি উল্টো জিনিসটা বলি প্লিজ, নাকি এইটা যে যেটা নবান্ন সূত্র দাবি করছে যে শোভন চট্টোপাধ্যায়ের কাছে ইস্তফা দিতে বলা হয়। আমি বলছি দুটো তো সম্পূর্ণ আলাদা ভার্সন। একটা হচ্ছে অভিমান বশত এবং আহত হয়ে তুমি যেটা বলছো শোভন চট্টোপাধ্যায় তার ইস্তফা নবান্নে গেলেন, ইস্তফা দিয়ে দিলেন। আর একটা ভার্সন হচ্ছে যে মুখ্যমন্ত্রী তার ওপর তার কাজে অমনোযোগিতা ইত্যাদি কারণে রুষ্ট এবং বললেন যে তুমি ইস্তফা দাও। কোন ভার্সনটা? নাকি এই দুটো ভার্সন দুটো মহল থেকে একেবারে সমান্তরালভাবে এই মুহূর্তে রয়েছে? দেখো সুমনদা, ঘনিষ্ঠ মহলের সঙ্গে কথা বলে, এমনকি আমি কয়েকবার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছি, আমি যতটা বুঝতে পারছি কিন্তু এটা শুধুমাত্র অভিমান। এবং যেহেতু যে কথা বারবার ঘনিষ্ঠ মহল থেকে উঠে আসছে যে সম্মানহানি হচ্ছিল, এটা কিন্তু নতুন ইনস্ট্যান্স নয়। আজকে কিন্তু আমরা দেখিনি, তুমি জানো যে এর আগেও কিন্তু একাধিকবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা হয়েছে, একাধিকবার শোভনবাবুর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কিন্তু যেভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিয়ে নোংরামি হচ্ছে, যেভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিয়ে বলা হচ্ছে, তিনি কিন্তু বারবার ইনসাল্টেড ফিল করছেন। এমনকি তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকেও কিন্তু এই কথা জানিয়েছিলেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ধরনের কথা কিন্তু তিনি পছন্দ করছেন না, তিনি কিন্তু মনে করছেন তার সম্মানহানি হচ্ছে। আজকে কিন্তু যে একটা বড় অভিযোগ ঘনিষ্ঠ মহলের তরফে তোলা হচ্ছে যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিন্তু নিতান্ত একটা মুখোশ, অনেক বড় কারণ রয়েছে, এমনকি চক্রান্ত করা হয়েছে এর পেছনে। কিন্তু তুমি বুঝতেই পারছো সুমনদা, এই কথা শোভনবাবুর ঘনিষ্ঠ মহল বা তারা বলছে যে চক্রান্ত করা হয়েছে। তো এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে চক্রান্তে কে করলো? তাহলে কি বহুদিন ধরে শোভন চট্টোপাধ্যায়কে এইভাবে সরানোর একটা চক্রান্ত চলছিল? ঘনিষ্ঠ মহল কিন্তু এই অভিযোগ আনছে। সুমনদা, ধন্যবাদ তোমায়। হ্যাঁ, আমার যেটা একমাত্র মনে হয় যে এই মেয়রের যে আবেগতাড়িত যে উপলব্ধিটাকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, এবং প্রচার মাধ্যম যেভাবে এটাকে নিয়ে সবসময় প্রচারের আলোয় নিয়ে এসছে, সেটার থেকে একটাই বিষয় পরিষ্কার, যেটা উনিও বললেন প্রকাশবাবু, যে এটা একটা পুরোপুরি দিলীপ ঘোষের কম্পিউটার হয়ে গেছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে প্রচার মাধ্যম যেভাবে এটাকে পলিটিসাইজ করেছে, তার জন্যই বলবো যেটা উনি শহীদ হলেন না, বাধ্য হলেন
দিতে, সেটা কিন্তু ওনার স্টেটমেন্ট, পরবর্তী যিনি ওটা বলবেন সেটাই। আর গোষ্ঠীদ্বন্দ্বটা এতদিন নিচু লেভেল এবং প্রচার মাধ্যম পলিটিসাইজ করেছে না না পলিটিশিয়ান তৃণমূলরাই তার করেছে পলিটিক্যাল লাইফ আর পার্সোনাল লাইফ কাছাকাছি চলে এসেছে। তৃণমূলের যে কোনো নেতা, নেতৃত্ব সবাই সব সময় এই বিষয়টাকে নিয়ে, এটা একটা ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমাদের আলোচনা করাও উচিত না, যেহেতু একজন পূর্ণবয়স্ক লোক, সে তার ব্যক্তিগত বিষয় নিয়ে হতেই পারে একটা ইমেজ। আমি এবার এটা সেটাই আমি বললাম না, সে তো আজকের উপরে সেটা দেবেন। এই বিষয়ে উৎসাহ বিজেপি নেতা নেত্রীদের কোনো খামতি দেখিনি। সমস্ত পার্টির লোককেই বলেছে রাজ্য বিজেপির সুবিধা কলকাতাবাসীর সুবিধা হবে, আপনি কলকাতাবাসীর সুবিধা হবে। আগামী রথযাত্রায় কি কিছু সুবিধা হবে? আগামী রথযাত্রা ছিল, আগামী রথযাত্রার সময় কি এটা সুবিধা হবে? যে আছে সেটা মানুষ পরিষ্কার বুঝতে পারলো যে মন্ত্রী লেভেলে এই গোষ্ঠীদ্বন্দ্বটা এখন প্রকট, অর্থাৎ উনি খুব মানে মাননীয় ছোট করে নিয়ে আসছে। আপনি যা বলছেন ছোট করে নিয়ে আসছেন। না না, এটা কি মনে হচ্ছে আমি বিজেপিকে নিয়ে আজকে তো আমি ভেবেছিলাম চেষ্টা করছেন বিজেপিকে নিয়ে আচ্ছা বেশ 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 বিজেপি তো শোভন চট্টোপাধ্যায় নেওয়ার জন্য কি প্রণয়বাবুর সঙ্গে প্রণয়বাবু আর আপনি তো দুটো আলাদা। প্রণয়বাবু যা বলছেন আর আপনি শোভন চট্টোপাধ্যায় আদৌ আগ্রহী কিনা বিজেপিতে যেতে আমরা জানি না, কিন্তু আমি বলছি যদি আগ্রহী হন নেবেন। না না দেখুন, যদির কথা তো যখন আসবে তখন সবে তো ঝড় শুরু হয়েছে। অমিত শাহ বলছেন চালনা করার জন্য অমিত শাহ তো বলছেন সবার জন্য দরজা খোলা। কৌতূহলী বাংলা শোনো, মানে বিজেপি নিয়ে আলোচনা চলেই আসলো, চলে আসতে বাধ্য। তো ভাগমুকুল ভাগও করেছিল, সেই মুকুল রায় এখন মধ্যমণি। তো বিজেপি কি করবে কি করবে না তার উপর কিছুই নির্ভর করে না। পশ্চিমবঙ্গে তারা অপাঙ্ক্তেয় 4th পজিশনে রয়েছে, আগামী দিনেও সেই জায়গায় বিশেষ কোনো উন্নতি হবে না। দেখুন, আমি কিন্তু যে তার আগে আজ গোটা দিনে যে বিভিন্ন সময় যে ঘটনাক্রম সংবাদ মাধ্যমের সামনে আসলো, বন্ধ ঘরের মধ্যে কি হয়েছে কেউ জানে না, কিন্তু যে ঘটনাক্রম সামনে এসেছে হুবহু আপনাদের জন্য রাখবো। কথায় আছে সকালটা বলে দেয় দিনটা কেমন যাবে। শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার খবর শুনে ঘনিষ্ঠদের অনেকেরই মনে হচ্ছে সে কথা, কারণ সন্ধে ইস্তফা দিলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে তার টানাপোড়েনের শুরুটা হয় মঙ্গলবার সকাল থেকেই। কখনো বিধানসভায় শোভনের ভুল ধরিয়ে দেন মুখ্যমন্ত্রী, কখনো আবার নবান্নের অনুষ্ঠানে দফায় দফায় ধমক। যার চূড়ান্ত পরিণতি মঙ্গলবার সন্ধে শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগ এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করে নেওয়া। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব ছিল। সূত্রের খবর, সেখানে সিপিএম বিধায়ক খগেন মুর্মু প্রশ্ন করেন কতজন গৃহহীন বাড়ি পেয়েছেন। উত্তরে আবাসন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেন 25 লক্ষ। কিন্তু শোভন এই উত্তর দিতেই উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনের বক্তব্য কার্যত খারিজ করে দিয়ে তিনি বলেন 25 নয় 40 লক্ষ। সূত্রের খবর, বিধানসভার মধ্যে সঠিক তথ্য না দেওয়ায় তিনি যে ক্ষুব্ধ তাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বিধানসভায় নিজের ঘরে গেলে কিছুক্ষণ পর সেখানে যান শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেখানেই তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু এরপরে নবান্নে দমকল দপ্তরের অনুষ্ঠান ছিল, তাই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে যান শোভন। সূত্রের খবর, সেই অনুষ্ঠান মঞ্চেও শোভন চট্টোপাধ্যায়কে ধমক দেন মুখ্যমন্ত্রী। শোভন চট্টোপাধ্যায় কিছু বলার চেষ্টা করলেও বলতে পারেননি। এরপর 14 তলায় মুখ্যমন্ত্রীর ঘরে ক্লিন সিটি প্রজেক্টের বৈঠক ছিল। সূত্রের খবর, সেখানেও মুখ্যমন্ত্রী ও শোভনের মধ্যে এক প্রস্থ বাদানুবাদ হয়। বৈঠক শেষে সোজা নবান্নের একতলায় চেম্বারে চলে আসেন শোভন। ততক্ষণে তার পদত্যাগের জল্পনা হু হু করে ছড়িয়ে পড়েছে। যদিও শোভনকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি তখন বলেন, আমার শত্রুরা এগুলো রটাচ্ছে, তাদের জিজ্ঞেস করুন, ওরা মূর্খের স্বর্গে বাস করছে। তারপর কাপের চা ফেলে রেখেই বেরিয়ে যান। জিজ্ঞেস করলে বলেন পুরসভায় যাচ্ছি। এর কিছুক্ষণের মধ্যেই সামনে চলে আসে আবাসন ও দমকল মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তা গ্রহণ করে পাঠিয়ে দেন রাজ্যপালের কাছে। এবিপি আনন্দ। আবার বলছি, কলকাতা পুরসভার মেয়র
এবং কিছুদিন আগে অবধি 3টে গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী, এখন আজ সকাল পর্যন্ত 2টো গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ছিলেন, এবং সেই জন্যই সরাসরি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে পরিষেবার সঙ্গে, কলকাতা শহরের পরিষেবার সঙ্গে যার নাম যুক্ত আছে, যার ফলে তার ইস্তফা, তার প্রতিক্রিয়া নিঃসন্দেহে আমাদের কাছে বড় খবর। আমি দ্রুত একবার দেখব এর পরে কি। নিঃসন্দেহে কলকাতাবাসী জানতে আগ্রহী হবেন শোভন চট্টোপাধ্যায় যখন মেয়র পদে ইস্তফা দেবেন পরবর্তী কোন নাম শোনা যাচ্ছে। আবার বলছি, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরোতে গিয়ে বলেছেন যে আপাতত খলিল আহমেদ, যিনি চেয়ারম্যান কলকাতা পুরসভা, তিনি কাজকর্ম দেখবেন। কিন্তু রাজনৈতিকভাবে পরবর্তী মেয়রের পদের পুর কমিশনার খলিল আহমেদ আপাতত কাজ দেখলেও পরবর্তী সময় মেয়র হিসেবে কাদের কাদের নাম উঠে আসছে দেখাবো। মন্ত্রী পদ গেল শোভন চট্টোপাধ্যায়, এবার মেয়র পদও যাবে। এই পরিস্থিতিতে প্রশ্ন, কে হবেন কলকাতার পরবর্তী মেয়র? রাজনৈতিক মহলে এই মুহূর্তে 4টি নাম ঘুরপাক খাচ্ছে। দেবব্রত মজুমদার, কলকাতা পুরসভার 96 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ। অতীন ঘোষ, কলকাতা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ। দেবাশিস কুমার, কলকাতা পুরসভার 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উদ্যান বিভাগের মেয়র পরিষদ। মালা রায়, কলকাতা পুরসভার 88 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমানে কলকাতা পুরসভার চেয়ারপারসন। শোভন বিদায়ের পর এই 3 জনের মধ্যে কেউ একজন মেয়র হতে পারেন বলেই জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, মালা রায় দীর্ঘদিনের কাউন্সিলর, পুরসভার কাজকর্ম সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা। দক্ষিণ কলকাতার অন্যতম শীর্ষ তৃণমূল নেতা দেবাশিস কুমার দীর্ঘদিন মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। দেবব্রত মজুমদার যাদবপুর অঞ্চলের তৃণমূলের নেতা, দীর্ঘদিনের কাউন্সিলর। মেয়রের হাতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর বিভাগ সামলেছেন তিনি। তৃণমূলের অন্দরে অনেকে আক্ষেপের সুরে বলে থাকে, দক্ষিণ কলকাতার ঢালাও গুরুত্ব পেলেও এখনো দলের মধ্যে উত্তর কলকাতা সেভাবে গুরুত্ব পায় না। সেই কথা মাথায় রেখে কি শিখে ছিটতে পারে উত্তর কলকাতার তৃণমূল নেতা অতীন ঘোষে? অতীন ঘোষ দীর্ঘদিনের কাউন্সিলর, মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন বহু বছর ধরে। গণতান্ত্রিক কাঠামোর মধ্যে মিউনিসিপ্যাল অ্যাক্টে পরিষ্কার বলা আছে যে কারোর অ্যাবসেন্সে কিভাবে কাজ করতে হবে, আইন অনুযায়ী চলবে, কোনো অসুবিধা হবে। তাহলে কি এদের মধ্যে কেউ হতে পারেন কলকাতার মেয়র, নাকি অন্য কাউকে এই পদে বসিয়ে চমক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর মিলবে কয়েকদিন বাদে। এবিপি আনন্দ। দেখুন সুমনদা, একটা জিনিস আমি বলি, সেটা হলো কলকাতা কর্পোরেশন 1980 সালের যে আইন, তাতে বলা আছে যে মেয়র যদি কোনো কারণে না থাকেন, অনুপস্থিত থাকেন, যদি তার মৃত্যু হয়, তিনি যদি পদত্যাগ করেন, তাহলে মেয়রের অনুপস্থিত বা মৃত্যু বা ইত্যাদি কারণে ডেপুটি মেয়র তার কিন্তু দায়ভার তার, অর্থাৎ মানে যে আপৎকালীন অবস্থায় মেয়রের অনুপস্থিতিতে মৃত্যুজনকারিতা বা অপসারণের জন্য বা পদত্যাগের জন্য ডেপুটি মেয়র ওই সাময়িকভাবে সেই দায়িত্বটা পালন করবেন বর্তমান যে মেয়র পরিষদ আছে তাদেরকে নিয়েই। তার কারণ হলো, আপনি যতক্ষণ পর্যন্ত কলকাতা কর্পোরেশনকে ডিসলভ না করছেন ততক্ষণ পর্যন্ত কেয়ারটেকার হিসাবে কমিশনারকে বসাতে পারেন না। নির্বাচিত প্রতিনিধিদেরই সংস্থা না চাইনি ডেপুটি মেয়রকে ওই দায়িত্ব দিতে হবে। তারপরে 1 মাসের মধ্যে আপনাকে কলকাতা কর্পোরেশনের সাধারণ সভা ডাকতে হবে, সেখানে মেয়র নির্বাচিত হবেন এবং মেয়র শপথের পরে তার কাউন্সিলর অর্থাৎ মেয়রিং পরিষদ, যেটা 10 জন সদস্যকে নিয়ে ডেপুটি মেয়রকে তিনি নির্বাচিত করবেন। ফলে এন্টার যে বিষয়টা একটা দেখার, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে খলিল আহমেদ হবে না, হবে বলেননি, উনি বলছেন আপাতত কাজকর্ম দেখবে। আইন কি বলে? ইকবাল আহমেদ ডেপুটি মেয়র, একেবারে বিশ্বনাথ চক্রবর্তী একদম ঠিক বলেছেন। বিশ্বনাথ চক্রবর্তী যেটা ব্যাখ্যা, ওটা আইনগতভাবে সেটাই ঠিক, এবং মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাডহক এবং ইনস্ট্যান্টেনিয়াস বা স্পন্টেনিয়াস বা এরাটিক ডিসিশনগুলি অ্যানাউন্স করেন, তারই প্রদর্শন কিন্তু আমরা দেখলাম। উনি বলে দিন, যিনি মিউনিসিপ্যাল কমিশনার তিনি তো দেখভাল করছেনই প্রশাসনিকভাবে, কিন্তু কাউন্সিলরদের মধ্যেই হবে ডেপুটি মেয়র রয়েছেন, তাকে তো অসম্মান করা হচ্ছে। অর্থাৎ যেটা আইন রয়েছে সেটাকে উদ্যাঙ্গুষ্ট টাকা ইকবাল আহমেদকে অসম্মান করা হবে। আইন জানি না, ইকবাল আহমেদ উনি বলছেন যে আইন জানেন, যেটা জানি না বলছেন যে আইন জানেন, তাহলে আর বলছেন
আমার দরকার আরে বাবা, বলার দরকার কি? আপনি আইন তো- যদি না জানেন তাহলে আপনি তো- বলছেন না কেন? আপনি তো আইন জানেন না। আপনি তো ওরা কিছু আমি যে কথা 1980 বলছি সালে না, আমি যে কোনো আইন আচ্ছা, আমার আচ্ছা, জানা বলার বলা কি আছে? না আমার জানলে কথা বলার কি শুনুন আছে? না। আচ্ছা, না জানলে তোমাকে শুনতে বাবা, হবে। আচ্ছা আমি কেন বলবো? আমার তো শোনো, যে শোনো না, দলে একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আরে, আর কথাটা ভোটের আগে বলতে যদি দেবেন বলেন তো। 294টা সিটে আমি প্রার্থী, কথাটা তো বলতে সেই দেবেন। মুখ্যমন্ত্রী তো আমি- এই বিবৃতি আপনি তো দিলেন। বলা হয়ে গেছে। কারণ এখানে তো একজনই হ্যাঁ, মন্ত্রী। দাঁড়িয়ে দিন না। বাকি সবাই তো দাঁড়িয়ে দিন। আচ্ছা আমি যে কথাটা বলছি শুনুন না, আমার প্রশ্নটা হচ্ছে ঠিকই। আরে প্রশ্নটা না, না, উত্তর দিতে না, বলছেন। উত্তরটা হচ্ছে আবার কি প্রশ্ন। ডেপুটি মেয়র থাক, কিন্তু আপনি কমিশনার কি করে? আর অফিসিয়াল তাই করবে। অফিসিয়াল তাতে কি হচ্ছে? তার মানে দায়িত্ব তো দিতে হবে না, না, তাকে। দায়িত্ব একজন দিতে বলাতে হবে। করলে দায়িত্ব দিতে হয়। 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে। ছেড়ে দেবো। সেটা হচ্ছে একদিনের জন্য কলকাতার মানুষের পুরো পরিষেবা যেন এই রাজনৈতিক টানাপোড়েনে বিঘ্নিত না হয়। আবার বলছি, আমাদের চাওয়াটা খুব পরিষ্কার, এই রাজনৈতিক টানাপোড়েন, এই যাবতীয় বিতর্কে একদিনের জন্য কলকাতার মানুষের যে নাগরিক পরিষেবা, যে গুরুত্বপূর্ণ পরিষেবা কলকাতা পুরসভার ওপর ন্যস্ত আছে, যা মেয়রের থাকা না থাকার ওপর এবং তার উপস্থিতি এবং চাই নিয়ে কোনো রকম যদি একটা অনিশ্চয়তা তৈরি হয় যা ব্যাহত হতে পারে, সেটা যেন ব্যাহত না হয়। আমি দ্রুত একবার সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে যে মন্তব্যগুলো এসছে দ্রুত পড়ব। দীপ্ত রায় লিখছেন, দলীয় শৃঙ্খলার থেকে কেউ বড় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই ফের বুঝিয়ে দিলেন। প্রতীক বিশ্বাস লিখছেন, শোভন চট্টোপাধ্যায় নেত্রীর নির্দেশ না মেনে নিজের পথে চলছিলেন, তারই মাসুল দিতে হলো। অভিজিৎ ঘোষ চৌধুরী লিখছেন, ব্যক্তিগত জীবনকে রাজনৈতিক জীবনের সঙ্গে মিশিয়ে ফেললে এই হয়। তিমির বরণ কর লিখছেন, শ্যাম রাখতে গিয়ে কুল গেল মেয়রে। মিলন রায় লিখছেন, এতদিনের একজন রাজনীতিকের এমন পরিণতি দুর্ভাগ্যজনক। একজন সোশ্যাল মিডিয়া লিখেছেন, পেশাগত এবং ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এনেছেন। আমি দ্রুত একবার মনস্তত্ত্ববিদ ডক্টর সব্যসাচী মিত্রের কাছে যাব। ডক্টর মিত্র, আপনার কাছে যেটা জানতে চাইব, বারবার রাজনৈতিক ক্ষেত্রেও ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এসে পড়ছে, কার্যত এড়ানো যাচ্ছে না। কোথাও কি মেয়র হতে পারেন, কোনো উচ্চ পদাধিকারী হতে পারেন, তার পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন একই সঙ্গে চলে এলে বা দুটোর মধ্যে সংঘাত হলে বা দুটো মিশে গেলে এই ধরনের বিপর্যয় আসতে পারে? সেটা পদের বিপর্যয়, সেটা ইস্তফা, যেভাবেই আপনি দেখুন না কেন, আপনার কি মনে হয়? দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, লাভ ইজ ব্লাইন্ড, এবং এর আগে এরকম ব্লাইন্ড হয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের রাজা কিং এডওয়ার্ড দি 8th। উনি তার সিংহাসনটাকে অ্যাবডিকেট করে দিয়েছিলেন এবং রাজা হতে চাননি, কারণ উনি প্রেমে পড়ে গিয়েছিলেন মিসেস সিমসন, একজন আমেরিকান ডিভোর্সির সঙ্গে। সুতরাং এই যে বলে না যে লাভ ইজ ব্লাইন্ড, এবং রিসার্চ করেও দেখা গেছে যে আমাদের মাথার পেছনের অংশটা অতিরিক্ত হাইটেন্ড সেন্স অফ ইমোশনালিটিতে কাজ করে না, এবং সেখান দিয়েই কিন্তু আমরা দেখতে পাই। হয়তো আগেকার দিনের লোকেরা বলতো এটা কি দিব্যচক্ষু বলতো। এখন যেটা জানতে হবে যে এখানে দেখা গেল যে পার্সোনাল লাইফ, অর্থাৎ একটা ভালোবাসায় জড়িয়ে পড়া, সেটা কিন্তু আজকে যে পলিটিক্যাল লাইফ তার উপর দিয়ে একটা সুনামি নিয়ে আসতে পারে, সেই জিনিসটা কিন্তু শোভনবাবু দেখিয়ে দিলেন। এখানে কয়েকটা জিনিস আমি মানে তর্কটা আপনাদের যেটা চলছিল সেটা শুনছিলাম, কিন্তু একটা হিউম্যান লিভিংয়ে তার পার্সোনাল লাইফটাকে উনি বেশি প্রায়োরিটি দেবেন নাকি পলিটিকো সোশ্যাল লাইফটাকে বেশি প্রায়োরিটি দেবেন, সেটা ডিপেন্ড করবে তার সেই রকম সামাজিক এবং টাইমিংয়ের ওপরে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে হায়ারার্কি অফ হিউম্যান লিভিং, অর্থাৎ মানুষ যে আমরা যে বাঁচি, আমাদের একটা হায়ারার্কি অফ নিডস থাকে। প্রথমে আমাদের খাদ্য লাগে, তারপরে আমাদের জামা কাপড় লাগে, তারপরে আমাদের সোশ্যাল নিডস লাগে, তারপরে আমাদের সাপোর্ট লাগে। এইভাবে মানুষ একটা সমাজের মধ্যে বেঁচে থাকে। সাইকোলজিক্যাল নিডস, ইমোশনাল নিডস, ভালোবাসার নিডস এখানে কিন্তু ওভাররাইডিং হয়ে গেছে, এবং সেই কারণেই শোভনবাবুর কাছে আজকে তার পার্সোনাল রিলেশনশিপ ইজ অ্যাট দ্য টপ অফ দ্যাট হায়ারার্কি, এবং সেখানে তার এতটা
যে কাজের সুযোগ, রাজনৈতিক প্রতিপত্তি, মিনিস্টেরিয়াল অ্যাম্বিশনস সব কিছু কিন্তু উনি আজকে দাঁওতে লাগিয়ে দিলেন। এটা হতে পারে শোভনবাবু, কিং এডওয়ার্ড 1936 সালে এনারাই প্রমাণ করে দেন। সুতরাং এবং এটা কিন্তু ন্যাচারালি আমরা দেখে থাকি, আপনি দেখবেন অনেক সিনেমাতে, অনেক সিরিয়ালে, cinemas and serials are actually replication of what goes on in the society. সুতরাং আজকালকার যে বাংলা সিরিয়াল, হিন্দি সিরিয়াল বলুন, এরকম অহরহ ঘটছে সমাজের মধ্যে, এগুলো চলছে। এবার ওয়ার্ক পার্সোনাল লাইফ ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই ব্যালেন্সটা যদি মেনটেন করতে না পারা যায়, সেখানে এরকম একটা সিচুয়েশান আসে। আবার আমি বলছি, উনি হয়তো ব্যালেন্সটাকে মেনটেন করছিলেন, কিন্তু ওনার কাছে প্রায়োরিটি এখন লাইফে হচ্ছে ওনার পার্সোনাল লাইফ। সেই জন্য উনি বাদবাকি যত সব এক্সটার্নাল প্রবলেমস আছে কিংবা এক্সটার্নাল ক্ষমতা আছে, সেগুলো আপনি বলছেন ছেড়ে দিচ্ছেন, ওনার কাজ, ওনার মেয়রশিপ সবকিছু, সেইগুলোকে উনি সরিয়ে দিয়ে ওনার কাছে এখন তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। তো দুটো কারণ হতে পারে, এক হচ্ছে যে প্রাইভেট এবং পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফটার ব্যালেন্সটা উনি করতে পারছেন না, সেটা একটা হতে পারে। অথবা উনি করতে পারছেন এবং বুঝতে পারছেন যে দুটো এত কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে এবং ওনার জন্য দল হয়তো প্রবলেমে পড়ছে, কিংবা দল বুঝতে পারছে যে ওনার মানসিক যে চিন্তা ভাবনা, মানসিক যে শক্তি, যেটার জন্য তৃণমূল এতটা হেল্পড আউট হচ্ছিল, সেই জায়গাটায় হয়তো কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, উনি হয়তো অন্য জায়গায় নজর দিতে পারছেন না। সুতরাং ইদার ওয়ে ইট ক্যান ওয়ার্ক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর সব্যসাচী মিত্রের সঙ্গে কথা বললাম। আমি দ্রুত একবার সমাজতত্ত্ববিদ অভিজিৎ বাবুর কাছে চলে যাব। আমি বলছি, অভিজিৎ বাবু, আমি শেষ বাক্যটা থেকে নিতে চাইবো যে দুটো হতে পারে, একটা হচ্ছে পেশাগত জীবন এবং তার ব্যক্তিগত জীবন, এই দুটোর মধ্যে শোভন চট্টোপাধ্যায় ব্যালেন্স করতে পারছিলেন না, এই ইস্তফা তারই ফল। আরেকটা হচ্ছে প্রায়োরিটি, যে উনি এই লালবাতি লাগানো গাড়ি, এই ক্ষমতা, এই পদ, এটার থেকে প্রায়োরিটি দিলেন ব্যক্তিগত জীবনকে। আমি কোনটা ধরবো? সমাজ তত্ত্ববিদ হিসেবে আপনার ঠিক কি মনে হয় অভিজিৎ বাবু? আমি শোভনবাবুকে কনগ্র্যাচুলেট করছি যে হি ইজ ভেরি লয়াল, ফেথফুল টু হিজ লাভ। He is very faithful and loyal to his love. He is honest to his love. সাধারণত পলিটিশিয়ান, এই জাতের মানুষরা এরকম হন না, কিন্তু উনি দেখালেন যে হি ইজ অনেস্ট টু হিজ লাভ। সেই দিক থেকে আমি ওকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি। কিন্তু এইবার হচ্ছে নেতৃবর্গের উচিত ছিল অনেক আগের থেকে এই জিনিসটা বুঝে ওর সাবস্টিটিউট আগের থেকে গ্রুম করে ফিট করে রাখার কথা। এইটা কিন্তু অনেক বেশি সহজ ছিল, কারণ অনেক দিন ধরেই বোঝা যাচ্ছিল যে শোভন চট্টোপাধ্যায় ওর প্রেমিকাকে ছাড়বে না এবং তাতে ওর পারিবারিক জীবন বিনষ্ট সত্ত্বেও ছাড়বে না, এবং সেইটা যদি ওর পক্ষে সম্ভব হয় তাহলে ও রাজনৈতিক উচ্চ পদগুলো ও ছেড়ে দিতে পিছপা হবে না। সাধারণত বেশি লোকই ওই উচ্চ পদ ছাড়ে না তার প্রেমের জন্য, কিন্তু এই ভদ্রলোক দেখালেন যে উনি পারেন সেটা। সেইখানে তাকে আমার অভিনন্দন জানাতে হবেই। কিন্তু আমার কথাতে ছিল অনেক আগের থেকেই লিডারশিপের এই ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল, কারণ সিমটমস আর ভেরি ক্লিয়ার যে শোভন চট্টোপাধ্যায় ব্যাক আউট করবে না। এইটুকু তো আমরা সাধারণ মানুষও বুঝতে পারছিলাম। আমি যেরকম বললাম যে কনগ্র্যাচুলেট শোভন চট্টোপাধ্যায় যে হি রিমেইনড অনেস্ট টু হিজ লাভ, তেমনি মমতা ব্যানার্জিও, মুখ্যমন্ত্রীও তার অনুযায়ী যথার্থ স্টেপ নিয়েছেন। দুটোই দুরকমের যথার্থ আছে, এইটি আমার মেজর বক্তব্য। একটার বদলে আর একটা হয়, এটা যে সবসময় সম্ভব এটা আমি মনে করি না। এই যে ঘটনাটা ঘটেছে এটা হতেই পারে, অ্যাকচুয়ালি ইট ওয়াজ ফোরগন, এটা তো আগেই থেকে আগের থেকেই বোঝা গেছিল। আমার মতো সাধারণ মানুষ
এটা কিন্তু বুঝতে অসুবিধা হয়নি যে ও ছাড়বে না, ওর যে প্রেমিকা হয়েছে তাকে সে ছাড়বে না। গণ্ডগোলটা কোথায়, এই যে প্রেম ইত্যাদি, তার সঙ্গে বৃহত্তর সামঞ্জস্যতার রাখতে পারে না। দ্যাট ইজ দ্য ফেইলিয়ার, দ্যাট ইজ দ্য ফেইলিয়ার। সেদিক থেকে ফেইলিয়ারটা এখানে সকলেরই। এখন ওর এইটা কিন্তু বড় মাপের ত্যাগ, যে আমি এই রাজত্ব ছেড়ে দিলাম, অর্থাৎ রাজপদ আমি ছেড়ে দিয়ে আমি সাধারণ মানুষ, রাস্তার মানুষ হতে আমি রাজি আছি, যাকে আমি ভালোবাসি তার জন্য। আমি এইখানে কনগ্র্যাচুলেট করে, তেমনি ওকে রাজপথ থেকে সরিয়ে দেওয়া, দ্যাট ইজ অলসো ওয়েলকাম, সেটা ঠিকই করেছে মুখ্যমন্ত্রী। ইট ইজ ভেরি সিম্পল। বরঞ্চ ওর অনেক আগে করা উচিত ছিল মুখ্যমন্ত্রীর, কারণ শোভন চট্টোপাধ্যায় হ্যাজ গিভেন এ লট অফ হিন্টস যে শি ইজ ভেরি অ্যাডামান্ট অ্যাবাউট ইট। এটাই আমার মেজর বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অভিজিৎ বাবু, অভিনন্দন জানাচ্ছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। আমি দ্রুত একবার দেখব যে পারিবারিক জীবনের কথা অভিজিৎ মিত্র বললেন। পারিবারিক জীবনের দুলাল দাস, মেয়রের শ্বশুর মশাই, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন এই ইস্তফার পর, তারপর রত্না চট্টোপাধ্যায় প্রতিক্রিয়ায় আসবো। প্রথমে দুলাল দাস। যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, এটাই তো হওয়ার ছিল, এবং এটা হওয়ার ছিল যে নেত্রী যে যার যা কাজ, সেই কাজের উপরে নেত্রী নজর রেখে তাকে যে নির্দেশ দেওয়া দরকার সেই নির্দেশই দিয়েছেন। বুঝিয়ে বুঝিয়ে রেখেছে, একটার পর একটা তাকে ছেটে দিয়ে বলতে চেষ্টা করেছে তুমি করো করো করো, শুনবে না। কারো যদি শনি চাপে তার তো আর কিছু করার নেই, এটাই তার পথ, এটাই তার রাস্তা, এটাই শেষ কথা। আপনার মেয়ে একসময় ছিলেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে, তার দিকে তাকিয়ে আজকে কি মনে হচ্ছে? রত্নাদির দিকে তাকিয়ে আজকে কি মনে হচ্ছে? রত্নাদি অব্দি অনেকদিন। স্বাভাবিক কথা, একটা মানুষ যে এক সময় তার প্রিয় মানুষ ছিল, আর যদি তারা এই অবস্থা হয়, স্বাভাবিক ক্ষেত্রে তার কি হবে? আনন্দ হবে? আনন্দ হবে না, কিন্তু দুঃখও হবে না। আনন্দ হবে না, বাট দুঃখও হবে না। কারণটা হচ্ছে সে যে কৃতকর্ম যেটা করেছে, তার কৃতকর্মের ফল পেয়েছে, এবং এই ফল পাওয়াটাই তার উচিত ছিল। এই পরিণতির জন্য দায়ী ওই পরিণতির জন্য তার সে নিজে আর কি হবে? আর কারুর দায় আছে? যে বান্ধবীর যুক্তিতে চলেন হয়তো সে থাকতে পারে, আমি জানি না তার কি আছে না আছে। তবে বান্ধবী যদি সত্যিকারের মানুষের বান্ধবী হয়, সঠিক রাস্তায় চলায়। বন্ধু বা বান্ধব তারা কোনোদিনই মানুষকে ভুল পথে চলায় না, বুঝতে পেরেছি? বান্ধবী সে সঠিকভাবে চলানো উচিত ছিল। মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, তার প্রতিক্রিয়া। দিদি তাকে স্নেহের কানন বলে, নিজের ছোট ভাই বলে প্রত্যেকটা বছর ভাইফোঁটা দিতেন। সেই কাননকে দিদি পই পই করে বুঝিয়েছেন, পই পই করে তুই ভুল করছিস, ফিরে আয়, কাজ কর। তুই যদি রত্নার কাছেও না ফিরিস, তুই কাজটা কর, কাজটা মন দিয়ে কর। কিন্তু দিদির কোনো বোঝা নতেই ও কান দেয়নি। ও যে কিসের মোহে ঢুকে গেল। আজকে ভাবুন তো, মমতা ব্যানার্জির কাছে তাকে কেন অপমানিত হতে হবে? যে মমতা ব্যানার্জি কানন বলতে শেষ কথা ছিল, কাননের উপর কোনো একটা দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্তে থাকতেন, সেই মমতা ব্যানার্জি পারেনি তাকে বলে বলে একটা বছর ধরে, ঘর ছাড়ার পর থেকে একটা বছর ধরে তাকে কাজ করাতে। দল দিদির কাছে সন্তানের মতন, সেই দলটাকে তিনি পই পই করে তৈরি করেছেন। তো আমার মনে হয় না কোনো একটা নোংরা ঘটনার জন্য দিদি তার দলের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে। তো ফলে একটা মানুষ যাকে একটা বছর ধরে বোঝানোর পরেও লাইনে ফিরাতে পারেনি, তখন তাকে বাধ্য হয়েছে আজকে শোভন চ্যাটার্জিকে কিছু বলতে। এমন কিছু নিশ্চয়ই উনি বলেছেন যার জন্য শোভন চ্যাটার্জি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এর আগেও 3 বার তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, সেটা গ্রহণ করা হয়নি, কিন্তু অবশেষে আজকে তা গ্রহণ করা হলো এবং তা রাজভবনে পাঠিয়ে দেওয়া হলো। এই পরিস্থিতি কেন হলো আপনার কি মনে হয়? আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু নোংরা মানুষের জন্য আজকে শোভন চ্যাটার্জির সমস্ত কিছু শেষ হয়ে গেল, এবং তার জন্য শোভন চ্যাটার্জি যতটা না দায়ী, তার থেকেও বেশি দায়ী সেই সমস্ত মানুষগুলো যারা শোভন চ্যাটার্জিকে কাজ করতে দেয়নি। রত্নাদেবী, এইখানেই আপনাকে জিজ্ঞেস করবো, আপনি ঠিক কাদের দিকে ইঙ্গিত করছেন? সঠিকভাবে যদি বলেন যে কার কথা আপনি বলতে চাইছেন। আমি নাম
তুলবো না, আমার মুখ দিয়ে কারোর নাম বলতে আমার ঘেন্না লাগে, যে মানুষটাকে শেষ করে ফেললো, যেই মানুষটার হাত ধরে 22 বছর ধরে যে মানুষটাকে আমরা আমাদের ফ্যামিলি তার পাশে থেকে আমরা বিভিন্ন স্যাক্রিফাইস করে, অনেক স্যাক্রিফাইস করে আজকে তাকে এই জায়গায় তুলে এনেছিলাম। আজকে কয়েকটা নোংরা মানুষের জন্য সেই মানুষটাকে শেষ হয়ে যেতে হলো, এটাই আজকে সবচেয়ে দুঃখের দিন। শোভন চট্টোপাধ্যায়, আমি আমার অতিথিদের কাছে যাব। শোভন চট্টোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কেউ তাকে ইস্তফা দিতে বলেননি, তিনি স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে ইস্তফা দিয়েছেন। আমি দ্রুত একবার, খানিকক্ষণ আগে কথা হচ্ছিল, বিশ্বনাথবাবু বলছিলেন যে পুরসভার ডেপুটি মেয়র, তাকে মেয়র করা যেতে পারে, কিন্তু পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ তিনি দায়িত্ব পাচ্ছেন না। কি ভাবা হচ্ছে, একজন এমআইসির কথা ভাবা হচ্ছে। আমি আবার একবার রিপিট করতে চাইবো যে ডেপুটি মেয়র ইকবাল আহমেদ, কিন্তু ইকবাল আহমেদ তার দায়িত্ব বাড়ছে না বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানতে পারছি, একেবারে কোনো একজন এমআইসির কথা ভাবতে হচ্ছে। কিভাবে, কোন আইনে, কিভাবে টেলিফোনে ধরার চেষ্টা করবো না, আমি বলছি 1980 সালে কলকাতা কর্পোরেশন আইন বলছে যে যদি মেয়র অনুপস্থিত থাকেন, যদি কোনো কারণে উনি পদত্যাগ করেন বা অপসারিত হন, তাহলে তো অল্প সময়ের জন্য, মানে অন্তর্বর্তীকালীনের জন্য মেয়রের অনুপস্থিতিতে ডেপুটি মেয়র সেই কাজ সামলাবেন, যতক্ষণ না পর্যন্ত পার্মানেন্ট কোনো মেয়র নির্বাচিত। সেই চেহারাটা পাচ্ছে না বিশ্বনাথবাবু, কি পাচ্ছে আপনাদের বলবো। আমি একটা জিনিস বুঝতে পারছি না অনেকক্ষণ ধরে আলোচনাতে, যে এই আলোচনা চক্রে পরবর্তী মেয়র বা বর্তমান মেয়রের কি হলে কি হবে এই নিয়ে বিজেপি কংগ্রেস এত লাফাচ্ছে কেন? মানে প্রণয় বাবুদের কেউ তো মেয়র হবে না, আপনারা রথযাত্রায় কনসেন্ট্রেট করুন। দেখো সুমন, এটা গভর্নেন্স ফেলিয়ার, এটা লিডারশিপ ফেলিয়ার, এটা সিস্টেমের ফেলিয়ার। তুমি যতই আমি কি কমপ্লিট করে নি, কমপ্লিট করে নিতে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছি আমাকে কমপ্লিট করতে দাও না রে বাবা, কমপ্লিট করতে দাও। আমি যেটা বলছি, আমি যেটা চাইছি, তুমি যত সমাজতাত্ত্বিক ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে, ফ্যামিলি আর ফ্যামিলিয়াল কনটেক্সটে আলোচনা করো না কেন, আলটিমেটলি দিস রিপ্রেজেন্টস দ্য কোশ্চেন অফ ক্রেডিবিলিটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট, লিডারশিপ অফ দ্য চিফ মিনিস্টার। সেটা দেখাচ্ছে কেন রোজ ডাইভ, সেটা নিয়ে কোনো প্রশ্ন হবে সেই ঘোষের প্রতিক্রিয়া দেখব। কলকাতার মানুষ হাফ ছেড়ে বেঁচেছে। আমি বলছি উনি একদিন ছিলেন কেন, কার দয়ায় ছিলেন? ওনারও কষ্ট হয়েছে, মানুষেরও কষ্ট হয়েছে, ঠাকুর যা করেছেন ভালোর জন্য। আর এই ধরনের মেয়র, এই ধরনের পার্টি, সরকার যেটা আমাদের উপরে বোঝার উপরে চেপে আছে, মানুষ কেউ চায় না কিন্তু চালানো হচ্ছে। এটা যাই হোক, উনি সময়ের যেটা গুরুত্ব বুঝতে পেরেছেন আর সেই জন্য রিজাইন দিয়েছেন, ভালো হয়েছে। আমার মনে হয় যোগ্য ব্যক্তিকে দেওয়া হোক যাতে মানুষ নিশ্চিন্ত থাকতে পারে। দরজা খোলা থাকবে তো? আমরা দরজাটা বাড়াচ্ছি আরও, যাতে বেশি লোক আসতে পারে, কিন্তু এটা জাল লাগিয়ে দেবো যেন যে সে ঢুকতে না পারে। এর অর্থ কি? একটা কথা বলি, বিষয়টা এটা ষড়যন্ত্রের একটা নাটকীয় রূপ দেওয়া হয়েছে এখানে। বিষয়টা এইটাই যে একজন তিনি যতদিন চেয়েছিলেন যে মুহূর্তে উনি তার জায়গাটা নেতৃত্ব ঠিক আছে। এই যে বলা হচ্ছে কোন কাজটা মেয়রের অসুবিধা হয়েছে, কলকাতার কোন কাজটা অসম্পূর্ণ হয়েছে, কলকাতা শুধু একটা উইং সুতরাং একজন মেয়র চালান না,
প্রত্যেকে মিলে Sum of mayor have a premium. মেয়র্স না সাম অফ মেম্বার্স এটা সামেশনটা কি আমি দ্রুত একবার উজ্জ্বলের কাছ থেকে জেনে নেবো। উজ্জ্বল, ডেপুটি মেয়র নিঃসন্দেহে দায়িত্ব পাচ্ছেন না, কে পাচ্ছেন, কি ভাবনা এই মুহূর্তে? উজ্জ্বল। দেখো, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে সন্ধেবেলার পর থেকে কিন্তু ব্যাপক তৎপরতা শুরু হয়েছে এবং ডেপুটি মেয়রকে দায়িত্বে আনা হবে না, এটা কার্যত নিশ্চিত। কিন্তু যেভাবে আজকে মুখ্যমন্ত্রী যার নাম ঘোষণা করেছেন আপাতত যিনি চালাবেন, সেক্ষেত্রে কিন্তু আইনের যে প্রভিশন রয়েছে তাতে কিন্তু ডেপুটি মেয়র বলা হয়েছে, কলকাতা যে আইন রয়েছে তাতে 38 নম্বর ধারায় বলা হয়েছে যে মেয়র না হলে ডেপুটি মেয়রকেই দায়িত্ব দিতে হবে। ফলে এই ক্ষেত্রে কিন্তু যে কটা দিন নতুন কোনো মেয়র হচ্ছেন না, আইনগতভাবে কিন্তু ডেপুটি মেয়র দায়িত্বে থাকবেন। এক্ষেত্রে তিনটে বিষয় করতে পারেন। এক, যারা কাউন্সিলর রয়েছেন তাদের মধ্য থেকে কাউকে নতুন মেয়র করতে পারেন, সেটা হাউস ডেকে সেটা পাশ করাতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দেওয়া, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা আইন পাশ করাতে হবে বিধানসভাতে বা অর্ডিন্যান্স জারি করতে হবে যে কোনো একজন এমআইসিকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হবে, যে এমআইসি কিছুদিন পর্যন্ত কাজ চালাবেন, যতদিন পর্যন্ত নতুন মেয়র তৈরি হচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু বিধানসভাতে একটা আইন পাশ করাতে হবে। আর তৃতীয় হচ্ছে যে ভাবনা রয়েছে যে 117 নম্বর ওয়ার্ডটা ফাঁকা রয়েছে, সেখান থেকে কাউকে প্রার্থী করে জিতিয়ে এনে তাকে এই মেয়রের দায়িত্ব দেওয়া। কারণ 2020-তে নির্বাচন হাতে কিন্তু এখনও বেশ কিছুটা সময় রয়েছে। আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যে বিভিন্ন আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ চলছে যে যেহেতু কালকে হাউস বন্ধ, পরশুদিন হাউস খোলা থাকবে এবং সোমবার দিনও হাউস আছে, তাই কোনো একটা বিল এনে সাময়িকভাবে কিছুদিনের জন্য কোনো এমআইসিকে এই দায়িত্ব দেওয়া, তিনি মেয়র হিসাবে কাজ চালাবেন এবং তারপর যেহেতু 117 নম্বর ওয়ার্ডে নির্বাচন রয়েছে, সেই নির্বাচন থেকে কাউকে প্রার্থী করে জিতিয়ে এনে, কোনো হেভিওয়েটকে প্রার্থী করে জিতিয়ে এনে তাকে মেয়রের পদে বসানো, সবটাই কিন্তু এখনও আলোচনার স্তরে এবং যতগুলো আইনের প্রভিশন রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা। কিন্তু এখনও পর্যন্ত একটা বিষয় কিন্তু স্পষ্ট, যতদিন না কেউ মেয়র হচ্ছেন ততদিন কিন্তু ডেপুটি মেয়র তাকে এই দায়িত্ব সামলাতে হবে। সুমন। ধন্যবাদ উজ্জ্বল। একটা জিনিস পরিষ্কার যে এই ফর্মুলায় আইনের কোনো গোলমাল নেই, আইন মেনেই এই ফর্মুলা বের করা না। প্রথমত মানে আইনে কিন্তু কোনো প্রভিশন না, নেই, কিন্তু মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেটা আইনের পক্ষে ছিল না। প্রথমত ডেপুটি মেয়রের বাইরে এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন আইনে কোনো প্রভিশন নিয়ে অন্য কাউকেই দায়িত্ব দেওয়া। খ হলো যে মানে যেহেতু বিধানসভা এখন চলছে, আপনি অডিয়েন্স চাইলেও পাস করাতে পারবেন না। বিধানসভা চলাকালীন সেই জন্যই বিল পাস হলে যে সময়টা লাগবে আপনাকে দিতে হবে, কিন্তু বিলের প্রসিডিওর ম্যাটারটাকে কমপ্লিট করে গভর্নর থেকে সই নিয়ে গভর্নর প্রয়োজনে দিল্লিতে পাঠাতে পারে। গ 117 নম্বর ওয়ার্ডে আমি যতটুকু জানি তারক বাবু মানে মৃত্যুর পর তার ছেলেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওখান থেকে নির্বাচিত করে আনা হবে, প্রতীকও দেওয়ার ব্যাপারটা নিশ্চিত। তাহলে প্রশ্নটা হচ্ছে যে 117 কিন্তু এর থেকে তো অনেক সহজ যে ডেপুটি মেয়র পদে নতুন কাউকে এনে তাকে। আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে আপনি একটা যে আইনের প্রভিশন পরিষ্কার আছে যে আপনি কলকাতা কর্পোরেশনের 144 জন কাউন্সিলরকে ডাকবেন, মানে সাধারণ সভা ডাকবেন, দল আগের থেকেই নির্বাচিত করবে কে মেয়র হবে, সেই সবাই মেয়র নির্বাচিত হলো আনুষ্ঠানিকভাবে, মেয়র শপথ বাক্য পাঠ করবেন, নতুন কাউন্সিলর মানে মেয়র পরিষদ তৈরি করবে। আপনি সহজ রাস্তাটা নেবেন না কেন? এই যে অ্যাডহকিজম, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ীভাবে উপাচার্য চলছে তো চলছেই, অমুক জায়গায় অস্থায়ীভাবে চলছে তো চলছেই, এই অ্যাডহকিজম কিন্তু ভয়ঙ্কর জায়গা। অ্যাডহকিজম চললে 1 কোটির উপর কলকাতাবাসী সাফার করবে, 1 কোটির উপর নগরবাসী সাফারিং বাড়বে তাতে। আর ইকবাল আহমেদ নয় কেন? আপনারা তো সংখ্যালঘুর কথা বলেন, ইকবাল আহমেদের প্রশ্নটা যখন আসছে পিছিয়ে যাচ্ছে কেন? কলেজে প্রিন্সিপাল ছিল না, সেখানে অন্তত 200-250 কলেজে প্রিন্সিপাল। আমার প্রশ্ন ইকবাল আহমেদকে কেন আপনারা গুরুত্ব দেবেন না? তো হবে না, এই সরকার চেষ্টা করছে। আমি আবার 34 বছরে ফিরতে চাই না। আমাদের চাওয়ার শুধু এইটুকু যে গুরুত্বপূর্ণ দফতর থেকে তিনি ইস্তফা দিতে পারেন, মেয়রের পদ থেকে ইস্তফা দিতে পারেন, কিন্তু পুরো পরিষেবা বা ওই গুরুত্বপূর্ণ দফতর দুটির কাজ সেটা যেন একদিনের জন্য কোনোভাবে বিঘ্নিত না হয়। আমি খানিকক্ষণ আগে বলছিলাম যে গত শতাব্দীর 8-এর দশক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার স্নেহের কানন সবসময় কার্যত একই যুদ্ধে সবসময় লড়াই করেছেন পাশাপাশিভাবে। আজকে এই সম্পর্কের অবনতি হলো কিভাবে তা সামনে এলো দেখান। মমতা দি আমাকে প্রথম দিন থেকে নিয়ে এসেছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে, আজকে মেয়র মন্ত্রী করেছে।
ট্রাস্ট এটাকে, সম্মানটাকে তিনি জানেন যে এই বিষয়ে আমি অবিচল এবং সেটাকে রক্ষা করবার জন্য আমি যে কোনো দূর পর্যন্ত যেতে পারি। এই বিশ্বাসের সম্পর্কেই কি শেষ পর্যন্ত চিরজীবনের মতো ইতি পড়ে গেল? 20 বছরের দাম্পত্য টালমাটাল হয়েছিল আগেই, এবার খাদের কিনারায় এসে দাঁড়ালো শোভন চট্টোপাধ্যায়ের 33 বছরের রাজনৈতিক জীবন। সব হারানো শোভন হারালেন শেষ দুটি দপ্তরও। অথচ এই শোভন চট্টোপাধ্যায় ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নয়নের মণি। যেখানে মমতা সেখানেই শোভন। সম্পর্কের গভীরতা এতটাই যে শোভনকে কানন ছাড়া প্রায় ডাকতেনই না তৃণমূল নেত্রী। স্নেহের ছলে শোভনের সঙ্গে প্রায়শই এ ধরনের ঠাট্টা করতেন দলনেত্রী। শাশুড়ি মা শুধু কি জামাইকে খাওয়ালে হবে? জামাই ষষ্ঠীর দিন সবাই বলছে শ্বশুরের কামাই খাচ্ছে জামাই। কিন্তু সেই সম্পর্কই এখন কার্যত তলানিতে। শুধু মন্ত্রিত্ব হারানোই নয়, খোয়াচ্ছেন 8 বছর ধরে থাকা কলকাতার মেয়র পদ। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? কেন ক্ষমতার ভরকেন্দ্র থেকে একেবারে খাদের কিনারায় এসে দাঁড়ালেন শোভন? পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, এই পরিস্থিতির সঙ্গে সরাসরি যোগ রয়েছে তার ব্যক্তিগত জীবনের। সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে চরম ক্ষুব্ধ ছিলেন মমতা। তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য ছিল, শোভনের পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছিল তাতে দল ও প্রশাসনেরই ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। বহু ক্ষেত্রেই একসঙ্গে দেখা গিয়েছে শোভন বৈশাখীকে, কখনো পুরসভায়, কখনো আদালতে, কখনো আবার দুজনের পোশাকের এক রং। শোভনের ব্যক্তিগত জীবন নিয়ে একটা সময় পুরসভার মাসিক অধিবেশনেও চর্চা হয়েছে। এরই মধ্যে তৃণমূলের অধ্যাপক সেলের পদ খুইয়েছেন বৈশাখী। এবার শোভনেরও সব পদ গেল। কিন্তু কেন? ও যে কিসের মোহে ঢুকে গেল। আজকে ভাবুন তো, মমতা ব্যানার্জির কাছে তাকে কেন অপমানিত হতে হবে? মমতা ব্যানার্জি কানন বলতে শেষ কথা ছিল, কাননের উপর কোনো একটা দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্তে থাকতেন। সেই মমতা ব্যানার্জি পারেনি তাকে বলে বলে একটা বছর ধরে, ঘর ছাড়ার পর থেকে একটা বছর ধরে তাকে কাজ করাতে। রত্না যে বিষয়টি রেখে থেকে বলতে চাইলেন সেটাই স্পষ্ট করে বললেন তার বাবা তথা শোভনের শ্বশুর দুলাল দাস, যিনি মহেশতলা তৃণমূল বিধায়ক ও পুরপ্রধানও। যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, এটাই তো হওয়ার ছিল। কারো যদি শনি চাপে তার তো আর কিছু করার নেই, এটাই তার পথ, এটাই তার রাস্তা, এটাই শেষ কথা। বান্ধবীও যদি সত্যিকারের মানুষের বান্ধবী হয়, সঠিক রাস্তায় চলায়। বন্ধু বা বান্ধব তারা কোনোদিনই মানুষকে ভুল পথে চলায় না, বুঝতে পেরেছি? বান্ধবী সে সঠিকভাবে চলানো উচিত ছিল। কিন্তু যাকে নিয়ে ঘরে বাইরে এত বিড়ম্বনার মধ্যে তাকে পড়তে হয়েছে, সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রশ্নে বরাবরই সহানুভূতিশীল ছিলেন শোভন। আমি একটা বিপর্যয়, একটা মধ্যে দিয়ে চলেছিলাম পারিবারিক বন্ধু হিসেবে, এবং তার পরিবার আমার পাশে এসে না দাঁড়ালে আজকে আমার যে পরিস্থিতিতে আজকে আমাকে দেখছেন তার অবলুপ্তি ঘটতে পারত। তার উপর যদি কোনো আঘাত বলে কেউ মনে করে থাকে, সেই আঘাত আসলে সেই আঘাত প্রথম আমি বুকে করে নিয়ে নেব। একই রকম সুর শোনা গিয়েছে অধ্যাপিকা বৈশাখীর বক্তব্যেও। কিছু বন্ধুত্ব শাশ্বত। শোভনদা আমার বন্ধু বলাটা, আবার আমি বলছি, এটা আমার স্পর্ধা হবে। শোভনদার থেকে আমি জীবনবোধ শিখেছি, মূল্যবোধ, মানুষের পাশে দাঁড়ানোর মতো সমস্ত জিনিসগুলো শিখেছি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত শোভনদা আমার বন্ধুই থাকবেন, আমার পরম শুভাকাঙ্ক্ষী থাকবেন। শোভন বৈশাখীর কথায় যখন পরস্পরের প্রতি আবেগ ঝরে পড়ছে, তখন শ্রী রত্নার গলায় ঝরে পড়েছে ক্ষোভ। বৈশাখী বন্দ্যোপাধ্যায় কোনো দিনই আমাদের পারিবারিক বন্ধু ছিল না। 16 সালের ডিসেম্বর থেকে হঠাৎ করে তার উদয় হয়েছে, এবং আমি কোনো দিনও অ্যাটলিস্ট চাইনি বৈশাখী আমাদের বন্ধু হোক। এবং শোভনবাবুর পাশে কিভাবে দাঁড়িয়ে তাকে উপকার করেছে সে শোভনবাবু বলতে পারবে। আমার কোনো উপকারে বৈশাখী ব্যানার্জি কখনো আসেনি। এরপর বারবার শোভন রত্নার দ্বন্দ্ব সামনে এসেছে, আর সেই সঙ্গে সামনে এসেছে একটি নাম, বৈশাখী। যদিও সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছেন বৈশাখীর নিতান্ত একটা মুখোশ। এর পেছনে আরো অনেক বড় কারণ আছে। এমনকি শোভনের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। ব্যক্তিগত সম্পর্ককে সামনে রেখে বারবার শোভনের সম্মানহানি করা হচ্ছিল। তাই নিজের সম্মান রক্ষায় তিনি মন্ত্রিত্ব ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন। তাকে কেউ বাধ্য করেনি, শোভন নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। শোভনের পদত্যাগ নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়। কলকাতার মানুষ হাফ ছেড়ে বেঁচেছে। আমি বলছি, উনি এতদিন ছিলেন কেন? কার দয়ায় ছিলেন? দরজা খোলা রাখবে তো? আমার দরজাটা বাড়াচ্ছি আরো, যাতে বেশি লোক আসতে পারে, কিন্তু এটা জাল লাগিয়ে দেবো যেন যে সে ঢুকতে না পারে। রত্না শোভনের 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। এরকম অবস্থায় তারা বিবাহ বিচ্ছেদের মামলা লড়ছেন।
যে আইনি লড়াইয়ে প্রথম থেকে তার পাশে রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ।